হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পড়তে বসতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শেষ করব ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়। খুবই সংক্ষেপে, খুবই কম সময়ে আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম একদম A to Z সব কনসেপ্ট, সব গ্রাফ যেগুলো এমসিকিউতে আসছে অলরেডি এবং 100% এমসিকিউ আমরা এই ভিডিওতে খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কভার করে দেব। ওকে, তো চলো কথা না বাড়াই আজকে ক্লাস শুরু করতেছি। একদম প্রথম কথা, আন্তঃআণবিক বলের যে একটা গ্রাফ ছিল, আন্তঃআণবিক বলের যে গ্রাফ, এটা আমাদের এইদিকে বল থাকে, এইদিকে থাকে আন্তঃআণবিক দূরত্ব। এই আরটা কি? আন্তঃআণবিক দূরত্ব। তোমরা চাইলে নোট নিয়ে ফেলতে পারো সাথে সাথে। এই আর হইলো আমাদের আন্তঃআণবিক দূরত্ব। তো আন্তঃআণবিক দূরত্ব যখন একটা নির্দিষ্ট মানে থাকে তখন আমাদের টোটাল ফোর্স থাকে জিরো। তখন আমাদের টোটাল ফোর্স থাকে জিরো, এই বিন্দুতে টোটাল ফোর্স থাকে জিরো। যখন তুমি অণুগুলাকে, যেমন এই যে এই পজিশনটা ইকুইলিব্রিয়াম, এখানে টোটাল ফোর্স জিরো, টোটাল ফোর্স জিরো। এখানে বস্তুগুলোর মধ্যে কোনো নেট ফোর্স কাজ করে না, যার কারণে পদার্থের অণুগুলা যেভাবে আছে ওইভাবেই থাকে। যখন তুমি অণুগুলাকে কাছে নিয়ে আসতে চাও তখন এদের মধ্যে বিকর্ষণ কাজ করে, তখন এদের দূরত্বটা কত হয়ে যায়? সাম্যাবস্থার দূরত্বের চেয়ে অল্প। তখন বলটা উপর দিকে উঠে, যেটাকে আমরা বিকর্ষণ অর্থাৎ পজিটিভ ফোর্স দ্বারা আমরা বুঝাইতেছি, পজিটিভ বল দ্বারা বিকর্ষণ বোঝানো হইতেছে যখন আর লেস দেন আর নট হয়। আর যখন আর গ্রেটার দেন আর নট হয় তখন মানটা নেগেটিভ চলে আসে, যেটা দ্বারা আমরা আকর্ষণ বুঝাইতেছি। অর্থাৎ সাম্যাবস্থার চেয়ে কম দূরত্ব যদি থাকে তখন কাজ করবে বিকর্ষণ, আর যদি বেশি দূরত্ব থাকে, এই যে তুমি বস্তু দুইটাকে টান দিয়ে দূরে নিয়ে আসলা, টান দিয়ে দূরে নিয়ে আসলে কি এরা আবার কি আগের অবস্থানে যেতে চাবে, আগের অবস্থানে যেতে যাবে, তাই এদের মধ্যে আকর্ষণ কাজ করবে। আর যখন তুমি তাদেরকে কাছে নিয়ে আসবে তখন এরা আবার আগের অবস্থানে যেতে চাবে, আগের অবস্থানে যাওয়ার জন্য এখানে আবারও বিকর্ষণ কাজ করবে। ওকে, এইভাবে আমাদের আকর্ষণ এবং বিকর্ষণ ফোর্সটা অরিজিনেট করবে, এবং এইটাই স্থিতিস্থাপকতার মূল ভিত্তি। এটাই কি? স্থিতিস্থাপকতার মূল ভিত্তি। তাইলে স্থিতিস্থাপকতা, এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় কি? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার একদম অরিজিনটা কোত্থেকে হইতেছে? আন্তঃআণবিক বল থেকে। এটা কিন্তু এমসিকিউ, এটা কিন্তু এমসিকিউ। স্থিতিস্থাপকতার যে অরিজিন, স্থিতিস্থাপকতা উৎপত্তি হয় কিভাবে? আন্তঃআণবিক বল থেকে জিনিসটা উৎপত্তি হয়। ওকে, এবং আমাদের যখন আর গ্রেটার দেন আর নট হয় তখন কি আমাদের দেখো এখানে একটা ম্যাক্সিমাম ফোর্স কিন্তু আমরা পাইতেছি, এখানে একটা ম্যাক্সিমাম ফোর্স আসতেছে, এটা আমাদের এফ ম্যাক্স। এটা কখন, এটা কোন কন্ডিশনে পাওয়া যায়? এই বিন্দুটা, এই যে এই কন্ডিশনে কিন্তু। ওকে, এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, যে নিচের কোন কন্ডিশনের জন্য সর্বোচ্চ বল আমি পাবো, দুইটা বস্তুর মধ্যে সর্বোচ্চ বল পাবো। কেননা একটা বস্তুকে তুমি টান দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, আর আকর্ষণ বল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটা হইতে পারে না। একটা নির্দিষ্ট বল পর্যন্ত আকর্ষণ বলটা বাড়ে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, সেটা হইলো গিয়ে এই দূরত্বটা। ঠিক আছে, আমি যদি এটাকে এক্স বলি, তো আমি যখন বলবো আর ইকুয়াল টু এক্স, তখন আমার এফটা কত হবে? এফ ম্যাক্সিমাম। তখন আমার এফটা হবে এফ ম্যাক্সিমাম, এই এই এক্স এর যে মানটা এটার জন্য। ঠিক আছে, যদি তুমি আর বলো এক্স এর চেয়ে কম বা বেশি, এই যে কোনো কন্ডিশনের জন্য যে বল সেটা এই ম্যাক্সিমাম ফোর্সের চেয়ে কম আসবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স এই যে এই ফোর্সের চেয়ে কম আসবে। আমরা বলের পরম মানের কথা বলতেছি, বলের চিহ্ন হিসাব করা হইতেছে না। ওকে, এখানে প্রত্যেকটা বলা জিনিস কিন্তু এমসিকিউতে লাগবে। নেক্সট দেখো আমাদের পীড়ন এবং বিকৃতি। পীড়নের ব্যাপারটা কি? একক ক্ষেত্রফলে উদ্ভূত যে বাধা দানকারী বল, যে বাধা দানকারী বল, প্রযুক্ত বলটা কিন্তু বিকৃতি না, বাধা দানকারী বলটা আমাদের বিকৃতি। বাধা দানকারী বলটা কোত্থেকে আসতেছে? বিকৃতি রোধী। তুমি এখানে একটা বস্তু রাখছো, এটাকে বিকৃতিকারী বল এফ প্রয়োগ করা হয়েছে, বিকৃতিকারী বল এফ প্রয়োগ করা হয়েছে। এখন এই বিকৃতি প্রতিরোধ করার জন্য তোমার এখানে নীল বলগুলা তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি বিকৃতি রোধী বল বা প্রত্যয়নী বল। এগুলো কি বলতেছি? বিকৃতি রোধী বল বা প্রত্যয়নী বল। এই যে বিকৃতি রোধী বল বা প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, এটা কিভাবে বের হয়? এটা হয় এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ফর্মুলা থেকে বের করতে পারি এক্সটা কি, কতটুকু প্রসারণ হয়েছে। আচ্ছা, তো আমাদের একক ক্ষেত্রফলে, এই যে এই ক্ষেত্রফলটা, এটা যদি এ বলি আমি, তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু বল উদ্ভূত হইতো? সেটা হলো গিয়ে আমাদের এফ বাই এ। এটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে তুমি প্যাসকেল বলতে পারো, প্যাসকেল বলতে পারো। তাহলে এটা আমাদের পীড়ন, পীড়ন হইলো গিয়ে এফ বাই এ। এবং যদি আমি বলি আমি বল প্রয়োগ না করে একটা বস্তু ঝুলাই দিছি, আমি এখানে একটা বস্তু তার রেখে নিচে একটা বস্তু ঝুলাই দিছি, তাহলে নিচের দিকে কত বল কাজ করবে? এমজি। এইটাই কি তারের মধ্যে বিকৃতি তৈরি করবে, মানে এমজি বলের জন্য যেই বাধাদানকারী বলটা, প্রত্যয়নী বলটা তৈরি হবে, ওইটাও কি এমজি হবে, এটাও এমজি হবে। তাহলে এখানে উপর দিকে তারের মধ্যে একটা এমজি সৃষ্টি হবে, ওই এমজি বাই এ। এই সূত্র থেকে কিন্তু অনেক ম্যাথ আসছে, এই সূত্র থেকে কিন্তু অনেক ম্যাথ আসছে। এখানে অনেক কিছু বের করতে বলতে পারে, তোমাকে ভর ক্ষেত্রফল দেওয়া থাকবে, পি বের করতে বলতে পারে।
ঠিক আছে, অনেকগুলো ম্যাথে দেখা গেছে যে ক্ষেত্রফলটাও বের করতে দেয়, যে বল আমি কতটুকু পীড়নে কাজ করতেছে, কতটুকু ভর অ্যাপ্লাই হয়েছে এটা দেওয়া আছে, আর বলছে যে ক্ষেত্রফল কত। ঠিক আছে, যে কোনো কিছু কিন্তু এখান থেকে বলতে পারে। ওকে ঠিক আছে, তো এইগুলো আমাদের পীড়ন। নেক্সট আসো বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? একক মাত্রায় পরিবর্তন। একক মাত্রায় পরিবর্তনকে বলা হয় বিকৃতি। একক মাত্রায় পরিবর্তনকে বলা হয় বিকৃতি। তাইলে আমাদের আগের দৈর্ঘ্য ছিল এল, বস্তু ঝোলানোর পরে দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য কতটুকু? এল পরিমাণ বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য যদি এল পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এল থেকে বাড়ছে এল, এক থেকে বাড়বে কি এক বাই এল বাই এল। এই এল বাই এলটাকে আমরা বিকৃতি ডেল্টা দ্বারা প্রকাশ করতেছি। এটাকে তুমি ইজিলি মনে রাখতে পারো এইভাবে, পরিবর্তন ডিভাইডেড বাই আদিমান। পরিবর্তন ডিভাইডেড বাই আদিমান, কতটুকু পরিবর্তন হয়েছে আর আমার আদিমানটা কতটুকু ছিল। এই ফরম্যাটটা কিন্তু এমসিকিউতে আসছে, কোন যেন বোর্ডে আসছে, হ্যাঁ, যে একটা বস্তুর আদি মাত্রা ছিল এক্স, এটার কে আমি বল প্রয়োগ করে শেষ মাত্রা ওয়াই বানাই ফেলছি, তাহলে এটার বিকৃতি কত? তাহলে এটার বিকৃতি কত? বিকৃতিটা কি হবে? পরিবর্তন। এক্স এবং ওয়াই এর পরিবর্তন কত? এক্স ডিফারেন্স ওয়াই, এক্স ডিফারেন্স ওয়াই, আর নিচে হলো আদি মানটা যাবে যেটা কিনা এক্স ছিল। ঠিক আছে, এক্স থেকে ওয়াই হয়ে গেছে, বুঝছো? তাহলে এখানে আমাদের আদি মান হইলো এক্স এবং পরিবর্তন হবে এক্স এবং ওয়াই এর পার্থক্য। আমি জানি না ওয়াই বড় নাকি এক্স বড়, ঠিক আছে, তাই এটা ডিফারেন্স হবে, তাই এখানে ডিফারেন্স হবে। এবং বিকৃতির কিন্তু কোনো একক নাই, কোনো মাত্রা নাই। তাও যদি তুমি মাত্রা লিখতেই চাও, তোমাকে এইটা লিখতে হবে, এইটা লিখতেই হবে। এখন বিকৃতির তো মাত্রা নাই, তোমাকে যদি বলে বিকৃতির মাত্রা সমীকরণ লেখো, ক নম্বরে দিয়ে দিল বিকৃতির মাত্রা সমীকরণ লেখো, তখন তুমি কিভাবে লিখবা? তখন লিখতে হবে বিকৃতি ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, এইভাবে আমরা বিকৃতির মাত্রা সমীকরণটাকে লিখব। ঠিক আছে, পরে চলো। পীড়ন হইতে পারে তিন প্রকার, বিকৃতি হইতে পারে তিন প্রকার, এবং ক্লাসিফিকেশনগুলো সিমিলার। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন। এবং বিকৃতি দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। কৃন্তনগুলোকে আমরা আকার বলতে পারি। ঠিক আছে, দৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি? যখন আমি দৈর্ঘ্য বরাবর বিকৃতি করব, তখন আমার দৈর্ঘ্য বরাবর যে পীড়নটা কাজ করবে, এখানে দৈর্ঘ্য বরাবর যে পীড়নটা কাজ করবে সেটা হবে আমার দৈর্ঘ্য পীড়ন। আয়তন পীড়ন, যখন আমি আয়তন বিকৃতি ঘটাবো তখন আমার আয়তন পীড়ন কাজ করবে। যখন আমি আকার এর চেঞ্জ ঘটাবো বা কৃন্তন বিকৃতি ঘটাবো, তখন আমার কৃন্তন পীড়ন কাজ করবে। জিনিসটা কিভাবে হবে? জিনিসটা হবে এইভাবে। তোমরা এটা জানো যে বস্তুটা আগে এই পজিশনে ছিল, এই অবস্থাতে ছিল, তুমি এখানে কি করছো, উপরের যে তলটা আছে, উপরের যে তলটা আমাদের আছে, এই উপরের এই তলে একটা এফ বল প্রয়োগ করা হয়েছে। এই এফ বল প্রয়োগ করার ফলে এই শেপটা চেঞ্জ হয়ে এইভাবে হয়ে গেছে। ফলে এই যে এক্স এটাকে বলতেছি আমরা পার্শ্ব সরণ। ঠিক আছে, পার্শ্ব সরণ এক্স। আর এই এল হইতেছে এইটার সাথে যে উলম্বভাবে যে মাত্রাটা আছে সেইটা। তাইলে তোমার এখানে আমাদের যে বিকৃতিটা মাপার উপায় সেটা হলো গিয়ে এক্স বাই এল। এক্স বাই এল, এটা তুমি ট্যান থিটা দিয়েও মাপতে পারো, এটা তুমি সরাসরি এক্স বাই এল এস বাই আর এইভাবেও মাপতে পারো। মানে এইটা তুমি যদি বৃত্তের কেন্দ্র চিন্তা করো আর বলো যে এটা একটা বৃত্ত, তাহলে এইটা হলো গিয়ে একটা বৃত্তাংশ, বৃত্তের একটা অংশ, এইটুকু বৃত্তাংশ না, এইটুকু একটা বৃত্তকলা, এইটুকু। ঠিক আছে, তাহলে এইটুকু এল, এইটুকু এক্স, আর এইটুকু কি থিটা, অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এস ইকুয়াল টু আর থিটা। এখান থেকে তুমি থিটা বের করে ফেলতে পারবা, এক্স বাই এল, এটাই আমাদের বিকৃতি, এটাই আমাদের বিকৃতি। তাইলে পীড়ন কিন্তু সবসময় একই থাকে, এবং সেটা কত থাকে? এফ বাই এ থাকে, কিন্তু বিকৃতি কিন্তু সবসময় একই না। দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল, আয়তন বিকৃতি ভি বাই ভি, এবং আকার বিকৃতি কিন্তু এক্স বাই এল। এবং এই থিটাটা কিন্তু অবশ্যই অবশ্যই রেডিয়ানে হবে। খুবই 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 ইম্পর্টেন্ট কথা, থিটা হবে সবসময় কিসে হবে? রেডিয়ানে হবে। আমরা সবসময় এটা খেয়াল রাখি, থিটা রেডিয়ানে হবে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, এখন এই এলটা কি? দৈর্ঘ্যের পরিবর্তন। ভিটা কি? আয়তনের পরিবর্তন। এটা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। স্পেশালি এই ভি বাই ভির কেসটাতে আয়তন বিকৃতি, যেটা আয়তন বিকৃতির সময়, আয়তন বিকৃতি ডেল্টা ভি লিখতেছি, এই যে ভি বাই ভি, এটাতে বেশিরভাগ সময় আমাদের আয়তনটা হ্রাস করার কথা বলে। ঠিক আছে, আয়তনটা হ্রাস করার কথা বলে। তো তুমি এখানে এই দুইটাই ভি, তো তাই একটু সুবিধার জন্য তুমি এখানে ডেল্টা ইউজ করতে পারো। ঠিক আছে, ডেল্টা ইউজ করতে পারো। ডেল্টা ভি মানে আয়তনের পরিবর্তন, আর নিচে হবে আদি আয়তন, নিচে হবে আদি আয়তন। ঠিক আছে, ভালোভাবে খেয়াল রাখি। আচ্ছা, অনেক সময় আমাদেরকে কিন্তু ব্যাসার্ধ দিয়ে জিনিসপত্র দেওয়া থাকবে। ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকবে যে একটা গোলক ছিল, যেটার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, আমি এটাকে বাইরে থেকে চাপ প্রয়োগ করছি, বাইরে থেকে চাপ প্রয়োগ করে এটাকে ছোট করে ফেলা হয়েছে, যেটার ব্যাসার্ধ এখন হয়ে গেছে স্মল আর, ব্যাসার্ধ এখন হয়ে গেছে স্মল আর। তাহলে আয়তনের চেঞ্জ কতটুকু? আয়তনের চেঞ্জ কতটুকু? আগে ছিল আয়তন 4/3 পাই আর কিউব, এখন হয়ে গেছে 4/3 পাই আর কিউব, ডিভাইডেড বাই আদি আয়তন কত? 4/3 পাই আর কিউব।
তাহলে 4/3 গুলো যদি তুমি কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে এটা হবে r³ - r³ ডিভাইডেড বাই r³। এখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে 1 - r/r হোল কিউব। এখনো এটা কোথাও আসে নাই, কিন্তু যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। আর এবং আর দেওয়া থাকবে যে আর ব্যাসার্ধের একটা গোলক, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা গোলক ছিল, তুমি এটাকে চাপ প্রয়োগ করে স্মল আর ব্যাসার্ধের একটা গোলকে পরিণত করছো, তাইলে এটার কি পরিমাণ আয়তন বিকৃতি হয়েছে, তাহলে এটার কি পরিমাণ আয়তন বিকৃতি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাদের যে আয়তন বিকৃতি এটা হলো গিয়ে 1 - r/r হোল কিউব। এই সূত্রটা মেবি তোমরা খুব একটা দেখো নাই আগে, সমস্যা নাই এইটা। তাহলে এখানে r/r জিনিসটা কি, তোমাকে যদি বলে 5% ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে, বা ব্যাসার্ধ পরিবর্তনের জিনিসটাকে কিন্তু পার্শ্ব বিকৃতি বলে, বুঝছো? পার্শ্ব বিকৃতি বলে। তাহলে 5% পার্শ্ব বিকৃতি যদি আমি করতে পারি, পার্শ্ব বিকৃতি ওয়ার্ডটা এখানে ইউজ না করি, ব্যাসার্ধের পরিবর্তন, তাইলে কিন্তু আমরা r/r কে সরাসরি 5% লিখতে পারবো। জানো তো এটা, এটা আমি সামনে আবার এক্সপ্লেন করতেছি। তাহলে এখান থেকে কিন্তু তুমি r/r এর ভ্যালু 0.05। তাই শুধুমাত্র এই ভ্যালুটা দেওয়া থাকলে কিন্তু তুমি কি বের করতে পারো, আয়তন বিকৃতি বের করতে পারো, যে ব্যাসার্ধটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো পীড়ন 3 প্রকার। এখন এটাতে আসতেছি, এখানে কিছু পয়েন্ট লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, ভালোভাবে খেয়াল রাখি। স্থিতিস্থাপকতার অরিজিন আন্তঃআণবিক বল, এটা অলরেডি বলা হয়ে গেছে। বল প্রয়োগে বিকৃতি শূন্য যখন বস্তুর হবে, তখন এটাকে আমরা বলছি পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তুর বিকৃতি শূন্য হবে, বিকৃতি শূন্য হবে, ভালোভাবে খেয়াল রাখি। যেহেতু এটা রিভিশন ভিডিও, তাই আমরা একটু ফাস্ট যাইতেছি। বল প্রয়োগে বিকৃত হয় এবং বিকৃত অবস্থা ধরে রাখে যেসব বস্তু, ওদেরকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয় বস্তু, এটাতে বিকৃত অবস্থাটা আবার আগের অবস্থায় ফিরে আসে না। ঠিক আছে, আগের অবস্থায় ফিরে আসে না, এদের স্থিতিস্থাপকতা শূন্য হয়। ঠিক আছে, এদের স্থিতিস্থাপকতা হয় কত, শূন্য হয়। স্থিতিস্থাপক সীমা প্রযুক্ত বল দিয়ে পরিমাপ করা হয়, এটা আরেকটা ট্রিকি ব্যাপার। স্থিতিস্থাপক সীমাটা প্রযুক্ত বল দিয়ে আমরা পরিমাপ করি। স্থিতিস্থাপক সীমা কি, যেই সীমার মধ্যে থাকলে একটা বস্তু তার যেই সীমার মধ্যে বল প্রয়োগ করলে একটা বস্তু সবসময় তার আগের অবস্থাটা ফিরে আসে, আমরা ওই সীমাটাকে স্থিতিস্থাপক সীমা বলি। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা বলতে মূলত আমরা ওই অবস্থাটাকেই বুঝি যতক্ষণ পর্যন্ত একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা আগের আকৃতি সম্পূর্ণরূপে ফিরে পাবে, আগের আকৃতি সম্পূর্ণরূপে ফিরে পাবে। তাহলে কতটুকু বল দিলে তো এটা তার আগের আকৃতিটা সম্পূর্ণরূপে ফিরে পাইতেছে, সেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা। ওকে, পীড়নের মাত্রা এটা আমি বের করে দেখাইলাম না। ঠিক আছে, এইগুলার মাত্রাও সেম, এটা আমরা পরের স্লাইডে দেখাইছি। ঠিক আছে, 5% আকৃতি পরিবর্তন যদি কখনো বলা থাকে, তাহলে কিন্তু আমরা সরাসরি ওই পার্সেন্টেজ ভ্যালুটাকে বিকৃতি হিসেবে ইউজ করব। ঠিক আছে, তোমরা এগুলো জানো অলরেডি। অসহপীড়ন, অসহপীড়ন মানে অসহ ভার বাই ক্ষেত্রফল। এই অসহপীড়ন থেকে কিন্তু অনেক এমসিকিউ আসছে। ঠিক আছে, এই অসহপীড়ন থেকে কিন্তু অনেক এমসিকিউ আসছে, এটা কিন্তু ভালোভাবে আমরা খেয়াল রাখি। অসহপীড়ন থেকে কিন্তু অনেক এমসিকিউ আসছে। ক্ষেত্রফল দেওয়া থাকে, অসহ ভারটা দেওয়া থাকে, অসহপীড়নটা বের করতে বলে। ঠিক আছে, অসহ ভার, ভর এবং ভারের মধ্যে ডিফারেন্স কি, ভর হইল গিয়ে এম, আর ভার মানে কি ওজন বা এমজি। ঠিক আছে, ভার মানে কিন্তু এমজি। আচ্ছা, এখন আসো এখানে কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে, এটা কিন্তু কোন জানি একটা বোর্ডে দেখলাম এমসিকিউতে কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, যদিও এটা এমসিকিউতে আসা উচিত না আর কি, আমাদের বোর্ডে যেরকম স্ট্যান্ডার্ড এমসিকিউ হয় এটা আসাটা একটু সারপ্রাইজিং। আচ্ছা, যাই হোক, তো তুমি যখন একটা বস্তুকে জোরে ঘুরাবা, এভাবে যখন ঘুরানো হবে, তখন তোমার এখানে সুতার দৈর্ঘ্য হইল এল, সুতার দৈর্ঘ্য এল, এবং এই বস্তুর উপরে বাইরের দিকে কি কাজ করবে, কেন্দ্র বিমুখী বল কাজ করবে, mv² বাই r কাজ করবে। এবং আর হলো কি ব্যাসার্ধ, যেটা কিনা এইটা, যেটা কিনা কি এইটা। তাই আমরা এখানে আর এর জায়গায় সরাসরি এল ইউজ করতেছি, এল ইউজ করতেছি। তাইলে তোমার এখানে এটা তো কেন্দ্র বিমুখী বল, তাহলে কেন্দ্রের দিকে এখন এখানে একটা টান তৈরি হবে, টান তৈরি হবে, যেটা কিনা আমরা কেন্দ্রমুখী বল বলবো। তাহলে টি ইকুয়াল টু কি বলবো আমরা, mv²/l। এই পরিমাণ টান এখানে সুতার মধ্যে তৈরি হইতেছে, এই পরিমাণ টান সুতার মধ্যে তৈরি হইতেছে। তাইলে এই টানটা আমাদের কি হইতে হবে, লেস দেন, এই টানটা হইতে হবে লেস দেন অসহ ভার, যে কতটুকু ভার অ্যাপ্লাই করা যাবে বস্তুর উপরে যাতে বস্তুটা না ছিঁড়ে। তাইলে আমাদের অসহ পীড়ন যদি পি ম্যাক্স হয় আর অসহ ভার যদি এফ ম্যাক্স হয় ডিভাইডেড বাই এ, তাহলে দেখো এফ ম্যাক্সটা কি লেখা যায়,
পি ম্যাক্স ইন্টু এ অর্থাৎ অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, তাহলে আমার অসহ ভার যেটা হবে এটা অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। এখান থেকে আমরা আচ্ছা এম ভি স্কোয়ার বাই এল, তো আমরা এটাকে কি তোমরা জানো তো এটাকে এম ওমেগা স্কোয়ার আর লেখা যায়, তাহলে আমরা এম ওমেগা স্কোয়ার আর লিখবো। লেস দেন অসহ ভার হইলো গিয়ে অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। এখান থেকে আমরা ওমেগাটা বের করে ফেলতে পারি, লেস দেন পি ম্যাক্স ইন্টু এ ডিভাইডেড বাই এম ইন্টু এল রুট। ঠিক আছে, কৌণিক বেগ, কত বেগে ঘুরালে, এটা আমরা কৌণিক বেগ বুঝাইতেছি, কত কৌণিক বেগে ঘুরালে ছিঁড়ে যাবে। ওকে, এটা তাহলে ওমেগা এতর চেয়ে কম হওয়া লাগবে, এতর চেয়ে কম হওয়া লাগবে। ঠিক আছে, অনেক সময় আমাদের এই পি ম্যাক্স ইন্টু এ এই অংশটুকু পুরাটাই দেওয়া থাকতে পারে, তো এই অংশটুকু কি এফ ম্যাক্স না, তাহলে এইটা কিন্তু এফ ম্যাক্স, এটাও আমরা খেয়াল রাখি। প্রশ্নে যেভাবে ভ্যালু দেওয়া থাকবে ওইভাবে আমরা ইউজ করব। তাহলে ওমেগা কি লেস দেন এফ ম্যাক্স বাই এম এল, এটাও আমরা আরেকটা জিনিস হিসাবে খেয়াল রাখতে পারি। ওকে, এম এল। ওকে, এখন ব্যাপার হলো যে এটা আমি তোমাদের সূত্র হিসেবে মুখস্থ রাখতে বলতেছি না, এটা আমি নিজেই মুখস্থ করি নাই, এটা আমি নিজেই মুখস্থ করি নাই, তো এটা তোমাদের মুখস্থ করতে বলবো না। যদি এটা কখনো লাগে তো এটা তোমরা ডিরাইভ করবা বলে আমি আশা করি। পরে চলো, ওকে এগুলো বলে ফেলছি যে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এমসিকিউর ভিতরে অনেক লাগে। ঠিক আছে, এটা এমসিকিউর ভিতরে কিন্তু অনেক লাগে। 1 মিলিমিটার স্কোয়ার 10⁻⁻6 মিটার স্কোয়ার, 10⁻⁻6 মিটার স্কোয়ার। ওকে, তার কাটাকাটি করলে অসহভার চেঞ্জ হয় না, তার কাটাকাটি করলে ইয়ংয়ের গুণাঙ্ক চেঞ্জ হয়। ও সরি, কি বলতেছি, ইয়ংয়ের গুণাঙ্ক চেঞ্জ হয় না, স্প্রিং ধ্রুবক চেঞ্জ হয়, স্প্রিং ধ্রুবক চেঞ্জ হয়, আর কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক চেঞ্জ হবে, অসহভার চেঞ্জ হবে না। এটা কিন্তু আমাদের মনে হইতে পারে যে তার কাটাকাটি করলে অসহভার চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো, কেননা তার কাটাকাটি করলে কি হবে, তার আকৃতি ছোট হয়ে যাবে, তার আকৃতি ছোট হইলে এটা মনে হয় বেশি ভর নিতে পারবে, এরকম আমাদের মনে হইতে পারে, কিন্তু অসহভার চেঞ্জ হবে না। অসহভার দেখো জিনিসটা কি, অসহ এই স্লাইড দুটো একটু আগে পরে হয়ে গেছে। অসহভার আসতেছে কি অসহপীড়ন থেকে, ক্ষেত্রফল থেকে, তো এগুলো কখনো চেঞ্জ হয় না আর কি তার কাটাকাটি করলে, তো আমাদের অসহভার খুব একটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, পরে চলো, হুকের সূত্র। আমরা সবাই জানি হুকের সূত্র কি, পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, তাই পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। এবং এটা কখন কাজ করে, কখন কাজ করে, খুব ইম্পর্টেন্ট কথা, স্থিতিস্থাপক সীমার ভিতরে। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার ভিতরে আমাদের এটা হবে, অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি হবে। এবং এখানে আমরা যে ধ্রুবকটা নিয়ে আসবো, এই ধ্রুবকটাকে কি বলতেছি আমরা, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং আমরা কি জানি, পীড়ন এবং বিকৃতি, পীড়ন এবং বিকৃতি এই দুইটা জিনিসের মধ্যে বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো একক নাই। তাই পীড়নের যে একক, এই পীড়নের এককটাই কি হবে, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, পীড়নের এককটাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাই আমরা এই যে এইখানে 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্কের যেই একক হবে সেটা কিন্তু এই পীড়নের যে একক এবং পীড়নের যে মাত্রা তার সাথে একদমই সেম থাকবে, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার হবে, একক এবং মাত্রা হবে এইটাই। ওকে, তাইলে পীড়ন যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, আর মাত্রাও আগে যা ছিল তাই থাকবে। এখন আমরা পীড়ন তো 3 ধরনের পীড়ন বললাম তাই না, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং আকার পীড়ন বা কৃন্তন পীড়ন। এবং বিকৃতি কয় টাইপের বলা হয়েছে, একই ধরনের 3 টাইপের, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কৃন্তন বিকৃতি। এই 3 টাইপের পীড়ন এবং 3 টাইপের বিকৃতি যদি আমি অনুপাত করি, তাহলে আমার 3 টাইপের স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি এখানে পাবো। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি, বাল্ক মডিউলাস বা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতি, এটাকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক। ঠিক আছে, সূত্র এখানে লেখা আছে, এগুলো তোমরা জানো অলরেডি, আমরা এগুলো আগে দেখাইছি, হ্যাঁ একটু একটু আগে দেখাইছি, F/L/L, এখান থেকে FL/AL এরকম আসে, এরকম সব সূত্র আসে। ঠিক আছে, ওকে, তো এখানে জাস্ট জিনিসগুলো বসানো হয়েছে। এখানের মধ্যে আমরা একটা জিনিস একটু বলবো, আয়তন গুণাঙ্ক বি যেটা, এটাকে বলা হয় বাল্ক মডিউলাস, তাই এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, বাল্ক মডিউলাস বি দ্বারা প্রকাশ করা হয়, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় সংনম্যতা। হ্যাঁ, সংনম্যতা। এবং সংনম্যতা এবং আয়তন গুণাঙ্ক পরস্পরের কি রাশি, বিপরীত রাশি। হ্যাঁ, ইনভার্স কিন্তু পরস্পরের, তাই আয়তন গুণাঙ্ক এবং সংনম্যতা পরস্পরের বিপরীত রাশি, এই কারণে আয়তন গুণাঙ্ককে কিন্তু অসংনম্যতাও বলা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, বেশ কয়েকবার আসছে কিন্তু এটা। ঠিক আছে, যে আয়তন নিচের কোনটি আয়তন গুণাঙ্ক,
আয়তন গুণাঙ্ককে অসংনম্যতা বলা হয়। তাহলে সংনম্যতা হবে কে এবং অসংনম্যতা হবে আয়তন গুণাঙ্ক, যেটা কিনা বি দ্বারা প্রকাশ করা হবে। এবং এই সংনম্যতার যে একক, এটাও কিন্তু আসছে অনেকবার। হ্যাঁ, বাল্ক মডুলাসের একক হলো গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার, এবং এই যে কে, এটা হবে নিউটন ইনভার্স মিটার স্কোয়ার, অর্থাৎ মিটার স্কোয়ার পার নিউটন, মিটার স্কোয়ার পার নিউটন। ঠিক আছে, খেয়াল রাখি এটা হলো সংনম্যতার একক, সংনম্যতার একক। তাহলে সংনম্যতার মাত্রাটা কি হবে আশা করি বের করতে পারবা। পরে চলো, এখানে কিছু পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে। এটা খুবই বাজে কথা যে আমি এগুলো মুখস্থ করতে বলতেছি। তো ভ্যালুগুলো আমরা মুখস্থ না করলেও এখানের অর্ডারটা একটু মুখস্থ করলে ভালো হয়। ঠিক আছে, এখানের অর্ডারটা একটু মুখস্থ করলে ভালো হয়, কেননা আমাদের মানে কে কার আগে পরে আছে, বুঝছো? কে কার আগে পরে আছে, কেননা এরকম প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার আসছে যে তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটার স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে বেশি, নিচের কোনটার স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে বেশি। তাইলে এইখানে এই যে ইস্পাতের দিকে তাকাও, এটার পাওয়ারটা 10^11, এটার পাওয়ারটা কত? 10^11, 10^11, এবং বাকি সবার 10^10, ঠিক আছে, 10^10। এখানে আবার ভ্যালুগুলো খুবই বাজেভাবে লেখা, 1.3 নিয়ে গেলে 10^11 হয়ে যাবে। আচ্ছা, এটা 2 × 10^11 হয়ে যাবে। ওকে, ওকে, এটাও ঠিক আছে। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। মানে আমাদের দশমিকের আগে এক ঘর রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভ্যালুগুলোর দিকে খেয়াল রেখে এখানে একটু ছোট বড়গুলো খেয়াল রাখবো। তাহলে এখানে দেখো ইস্পাত এবং নিকেল এই দুইটা কিন্তু বেশ কয়েকবার আসছে। হ্যাঁ, যে নিচের কোনটার স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে বেশি, বা নিচের কোনটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি সে কিন্তু তত বেশি স্থিতিস্থাপক হবে। তাহলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে বেশি, এবং ওই একই ভ্যালু নিকেলের ক্ষেত্রেও কাজ করতেছে। তাহলে নিকেল এবং ইস্পাত এই দুইটা জিনিস তুমি অ্যাটলিস্ট এটা মনে রাখতেই হবে, যে নিকেল এবং ইস্পাত যদি অপশনে থাকে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কার সবচেয়ে বেশি, ওই ওই দুইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, দুইটাই একসাথে কখনো থাকবে না, হয় নিকেল থাকবে না হয় ইস্পাত থাকবে। ঠিক আছে, ইস্পাত থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, ইস্পাত থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তাহলে খেয়াল রাখি ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক ইটা। তো এটা তো আমাদের F/A/θ হিসাব, আমরা এটা অলরেডি জেনে ফেলছি। এর মধ্যে একটু ব্যাপার আছে। এখানে তোমার এটা যদি একটা 3D অবজেক্ট হয়, এখানে আমার যে বিকৃতিকারী বল সেটা হলো গিয়ে এইটা। হ্যাঁ, এটা কি? এটা বিকৃতিকারী বল। এই বলের কারণে, এই বলের কারণে বস্তুটার বিকৃতি হবে, এই বলের কারণে বস্তুটার বিকৃতি হবে। এই যে বিকৃতিকারী বল আছে, এই বিকৃতিকারী বলটা আমাদের কোন তলে কাজ করতেছে? বিকৃতিকারী বলটা কোন তলে কাজ করতেছে? এই তলে কাজ করতেছে, রাইট? এই তলে কাজ করতেছে। এখন এই তলের ক্ষেত্রফল কত? B × T। তাই এইখানে যে এ আছে, এই এ কিন্তু B × T হবে। ঠিক আছে, B × T হবে প্রথম কথা। এবং এল কিন্তু এই এলটা, হ্যাঁ, এই এলটা, এই এলটা। এবং এই স্পর্শকীয় বল, এই একটা কেসেই শুধুমাত্র এটাকে আমরা আমরা স্পর্শকীয় বল নিব। অন্যান্য যতগুলো F/A আমাদের ছিল, হ্যাঁ, অন্যান্য যতগুলো F/A ছিল, এই যে F, এটা কিন্তু লম্ব বল, এটাও লম্ব বল, কিন্তু শুধুমাত্র এই ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্কের সময় যে এফটা হবে এটা কিন্তু আমাদের কি বল? স্পর্শকীয় বল। তাহলে এটা লম্ব, এটাও লম্ব, এটা প্যারালাল। ঠিক আছে, এটা কিন্তু প্যারালাল, এটা কিন্তু 11 না, প্যারালাল, প্যারালাল লেখা হয়েছে, বা সমান্তরাল। তা তলের উপরে সমান্তরালে যাবে, এবং যেই তলের উপরে এই বলটা সমান্তরালে কাজ করতেছে ওই তলের ক্ষেত্রফলটা কিন্তু আমরা নিব। ঠিক আছে, ওই তলের ক্ষেত্রফলটা নিব। ওকে, তাহলে যদি তোমাকে বলে 4 × 3 × 2, ঠিক আছে, 4 × 3 × 2 মাপের একটা আমাদের ইয়ে আছে। এখন বলল এটার 4 × 3 তলে, 4/3, 4/3 তলে আমি 80 নিউটন স্পর্শকীয় বল প্রয়োগ করলাম। ঠিক আছে, 80 নিউটন স্পর্শকীয় বল প্রয়োগ করছি 4 × 3 তলে। তাইলে 4 × 3 হয়ে যাবে তোমার এ এর ভ্যালু, আর 4 × 3 বাদে যেটা থাকে 2, এটা হবে তোমার এল এর ভ্যালু। ঠিক আছে, এইভাবে আমরা এখানে এল এবং এ গুলা চিনব। যে তলে বল প্রয়োগ করবে, একটা তো 3টা মাত্রা থাকে, তাই না? 3টা মাত্রা থাকে, এল, বি, টি। যদি তুমি এই বিটি এইখানে বল প্রয়োগ করো, এটা এ হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এল। ঠিক আছে, আবারও এল বিটি, এল বি টি। যদি তুমি বলো যে তুমি এল বি এখানে বল প্রয়োগ করছো, তাহলে এটা হয়ে যাবে এ, এবং অন্য যেটা থাকে ওইটাকে আমি এল হিসাবে ধরবো। মানে আমি এল এবং এ এই সূত্র হিসাবে বলতেছি।
কথা বোঝা গেছে? মোট কথা, যেই তলে বল প্রয়োগ হবে ওই তলের যে দুই মাত্রা, ওই দুই মাত্রা বাদে যে তৃতীয় যে আরেকটা মাত্রা থাকবে ওইটা আমাদের এল হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবং যে তলে বল প্রয়োগ করতেছি ওইটার যে মাত্রা তাদের গুণফলটা হবে আমাদের এ। ঠিক আছে, নেক্সট, পীড়ন এবং বিকৃতির যে গ্রাফ, পীড়ন এবং বিকৃতির যে গ্রাফ আমরা অলরেডি এখান থেকে বুঝতেছি যে এখান থেকে পীড়ন এবং বিকৃতি যেহেতু সমানুপাতিক, এখান থেকে পীড়ন ইকুয়াল টু কি লেখা যায়, ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন যদি আমি ওয়াই অক্ষে দিয়ে দেই আর বিকৃতি যদি আমি এক্স অক্ষে দিয়ে দেই, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স আসতেছে, যেটা একটা মূল বিন্দুকে আমি রেখা হবে, যেটা ঢালটা কি হবে, কে হবে, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের সমান হবে। স্থিতিস্থাপক গুণাঙ্কের সমান হবে অর্থাৎ হুকের সূত্রের যে গ্রাফটা সেটাই হলো এটা। হ্যাঁ, এবং এটা সমানুপাতিক কতক্ষণ হবে, এই যে স্থিতিস্থাপক সীমার ভিতরে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, স্থিতিস্থাপক সীমার ভিতরে আমাদের এটা সমানুপাতিক হয়, এবং স্থিতিস্থাপক সীমার ভিতরেই শুধুমাত্র আমরা এই সমানুপাতিক পার্টটুকু পাবো। এই যে দেখো, তো এখান থেকে এইটুকু, এটা হলো আমাদের সমানুপাতিক সীমা। এই রেঞ্জের মধ্যে জিনিসটা সমানুপাতিক থাকবে, বুঝা গেছে? এই রেঞ্জের মধ্যে জিনিসটা থাকবে হলো আমাদের সমানুপাতিক, খেয়াল রাখি। এবং এটাকে আমরা বলছি ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট মোটামুটি এই পর্যন্ত আমাদের এটা স্থিতিস্থাপকতা দেখাবে, মোটামুটি এটাকে ইল্ড পয়েন্ট বলা হয়। যখন তুমি ইল্ড পয়েন্টকে ক্রস করে ফেলবা, তুমি বিকৃতি বাড়াইতেছো আস্তে আস্তে, একটা বস্তু আস্তে টান দিলা বড় হইলো, টান দিলা বড় হইলো, আরো বড় হইলো, আরো বড় হইলো, আরো বড় হইলো। যখন এটা ইল্ড পয়েন্টকে ক্রস করে ফেলবে তখন এটা আর একই লাইনে ফেরত আসতে পারবে না। মানে তুমি যদি এটাকে বলো এই এই পয়েন্ট পর্যন্ত তুমি পৌঁছাইছো, তুমি বল প্রয়োগ করছো, এই বরাবর বস্তু লাইনটা আগাইছে, এইখানে এই পর্যন্ত গেছে। ঠিক আছে, এখন তুমি বললা যে তুমি এখন বল কমাই ফেলতেছো, তাইলে বস্তুটা এই লাইন বরাবরই আবার এই লাইন ফলো করেই আবার ব্যাক আসবে। ঠিক আছে, এবং এই যে একই লাইন ধরে যাওয়া এবং আসার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এই পয়েন্ট পর্যন্তই হবে, ইল পয়েন্ট পর্যন্তই হবে, এরপর কিন্তু আর হবে না। মানে তুমি যদি প্লাস্টিক বিহেভিয়ারের এই পয়েন্টে চলে আসো একবার, এই পয়েন্টে একবার চলে আসলে তোমার আর কোনো গোয়িং ব্যাক নাই। ঠিক আছে, এটাকে বলতে পারো তুমি পয়েন্ট অফ নো রিটার্ন। এইখান থেকে তুমি আর আগের লাইন ব্যাক করে ফেরত আসতে পারবে না। এখান থেকে তুমি যদি ফেরত আসো তোমাকে এই লাইন ধরে ফেরত আসতে হবে, তখন এইখানে একটা স্থায়ী বিকৃতি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা স্থায়ী বিকৃতি তৈরি হয়ে যাবে। তুমি যদি বল বল বাড়াইতে বাড়াইতে এই পয়েন্টে পৌঁছায় যাও, তুমি যদি বল কমায় ফেলো তখন তুমি আর আগের অবস্থায় ফিরে ফিরে যেতে পারবে না। এই যেটা বিকৃতি না, এই যে একটা স্থায়ী বিকৃতি আমাদের এখানে তখন চলে আসবে। ঠিক আছে, স্থায়ী বিকৃতি চলে আসবে, মানে বস্তুটার আকৃতি বড় হয়ে যাবে, বস্তুটার আকৃতি বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই পার্টটুকু আমাদের ইলাস্টিক বিহেভিয়ার। ইলাস্টিক বিহেভিয়ার কতটুকু পর্যন্ত, এই সমানুপাতিক সীমা এই পর্যন্ত আমাদের ইলাস্টিক বিহেভিয়ার থাকবে, এবং এইখান থেকে প্লাস্টিক বিহেভিয়ার শুরু হবে, এবং এই পয়েন্টে অসহপীড়নে পৌঁছায় গেলে এটা ফ্র্যাকচার হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বিন্দুর যে নাম, প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম যে কোনোবার আসতে পারে এবং বেশ কয়েকবার আসছেও। হ্যাঁ, এবং এই গ্রাফটা আমি দেখলাম রাজশাহী বোর্ডে একটু কিভাবে যেন আঁকাইছে, তোমার এরকম একটা গ্রাফ আঁকাই দিছে, বুঝছো? এটা কি ইচ্ছা করে দিছে নাকি আঁকাইতে পারে নাই কে জানে। এবং ওইখানে বলছে যে এই বিন্দুটার নাম কি। ঠিক আছে, এটা কিন্তু এই যে এই বিন্দুটা, বুঝছো, যে বিন্দুর পরে এটা একদম সরাসরি নিচে নেমে গেছে, এখানে বাকিটুকু আঁকাই নেই। হ্যাঁ, বাকিটুকু আঁকাই নেই ওইটুকু পর্যন্ত। তো এই বিন্দুটা কিন্তু এই যে এই বিন্দুটা এখানে, ঠিক আছে, এই বিন্দুটা, ঠিক আছে, এই পয়েন্টে ফ্র্যাকচার হয়ে যাবে। অর্থাৎ প্লাস্টিক বিহেভিয়ার হলো গিয়ে, আমি যদি আরো ডিটেলসে বলি তোমাদের, আমি তো যথেষ্ট সংক্ষেপে যাইতেছি। চুইংগাম খাইছো না তোমরা? চুইংগাম খাওয়ার পর যদি চুইংগামটা হাত থেকে মুখ থেকে বের করে যদি টান দাও, এইভাবে টান দিলে কি এটা বড় হয়ে যাবে। বড় হয়ে যদি এটা রেখা দাও কোথাও, এটা কি আবার ছোট হবে? ছোট হবে না, এটা বড় হয়ে থাকবে। এটাকে প্লাস্টিক বিহেভিয়ার বলে, এটাকে বলা হয় প্লাস্টিক বিহেভিয়ার বা নমনীয় বিহেভিয়ার। ঠিক আছে, বা নমনীয় কি বলে, বিহেভিয়ার বা প্রকৃতি, নমনীয় প্রকৃতি, বস্তুর নমনীয় প্রকৃতি। তো এই পোর্শনটাতে বস্তুর স্থিতিস্থাপক ধর্ম আর থাকে না, বস্তুর স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে না, প্লাস্টিক বডির মতো আচরণ করে। তখন এটা তুমি যদি আর কি ওই পয়েন্টে পৌঁছায় যাও, যে বল দিতে দিতে আমি এমন একটা পয়েন্টে পৌঁছায় গেলাম যেই পয়েন্টে এটা আর বিকৃতি নিতেই পারতেছে না, তখন এটা কি ফ্র্যাকচার হয়ে যাবে বা ছিঁড়ে যাবে, বুঝছো? ওই পয়েন্টে টান দিলে, ওই পয়েন্টে তুমি যদি পার করে ফেলো, তাহলে বস্তুটা স্থিতিস্থাপক ধর্ম আমরা তো থাকবেই না, বস্তুটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাবে। ওইটাকে আমরা বলতেছিলাম আমাদের অসহপীড়ন। অসহপীড়ন, ঠিক আছে। কিছু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে। ওয়াই বেশি মানে স্থিতিস্থাপকতা বেশি। যে বস্তুর ওয়াই বেশি হবে মানে ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে, শুধু ওয়াই বেশি না, ওয়াই বেশি না, বাল্ক মডুলাস এবং
দৃঢ়তার গুণাঙ্ক, যেটাকে আমরা বলি শেয়ার মডুলাস, এগুলোর ক্ষেত্রেও এগুলো যদি বেশি হয় তাহলে ওইটার ওই ধরনের স্থিতিস্থাপকতা বেশি হবে যেই ধরনের মডুলাস। স্টিলেরটা রাবারের চেয়ে বেশি, এটা অনেক লাগে, এটা খ নাম্বারেও আসে। হ্যাঁ, স্টিল মানে ইস্পাত। হ্যাঁ, ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক রাবারের ইয়ংয়ের গুণাঙ্কের চেয়ে বেশি, এবং এই দুইটা পয়েন্ট কিন্তু বেশ কনসেপচুয়াল। একই বিকৃতিতে যদি বেশি বল লাগে তাহলে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হবে, তার স্থিতিস্থাপকতা বেশি হবে। আর যদি একই বলে বেশি বিকৃতি হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কম হবে এবং স্থিতিস্থাপকতা কম হবে। আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি কিভাবে। দেখো, আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতা জিনিসটা কি, একটা বস্তুর উপরে তুমি যখন বল প্রয়োগ করবা, এটা বল প্রয়োগ করলে বিকৃত হবে, এবং বিকৃতি তুমি যখন করা ছেড়ে দিবা, মানে বলটা সরাই ফেলবা, তখন এটা আবার আগের অবস্থানে ফেরত আসবে। এখন এটা যে আগের অবস্থানে ফেরত আসতেছে, আগের অবস্থানে ফেরত আসবে কিসের মাধ্যমে? এর ভিতরে যে প্রত্যয়নী বলটা তৈরি হয়েছে ওইটার মাধ্যমে, এটার মাধ্যমে। অর্থাৎ যেই বস্তুর মধ্যে প্রত্যয়নী বল বেশি তৈরি হয় ওই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি, এইটুকু বুঝছো। যে বস্তুর ভিতরে প্রত্যয়নী বল বেশি তৈরি হবে ওই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি। তাইলে এখন তুমি দেখো যে তুমি দুইটা বস্তু নিলা, একটা বস্তুকে টান দিলে দেখো ইজিলি প্রসারিত হয়ে গেছে, আরেকটাকে টান দিলে দেখলা যে ইজিলি প্রসারিত হয় না, আস্তে, খুব মানে প্রসারণ করা খুব কষ্ট। যেমন ধরো একটা লোহার রড নিয়ে টান দিলা, তো এটা কি প্রসারিত হবে? হবে না। কিন্তু তুমি একটা চুইংগাম নিয়ে টান দিলা, তাহলে প্রসারিত হয়ে গেল। তাহলে যেইটাকে টান দিলে প্রসারণ করা কঠিন হবে ওইটার মধ্যে কি প্রত্যয়নী বলটা বেশি, যার কারণে তুমি প্রসারণ করতে পারতেছো না। যার কারণে এটা যদি তুমি প্রসারণ করে ফেলো তাহলে এটা খুবই দ্রুত আবার আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, তাই লোহার ক্ষেত্রে আমরা বলবো আমাদের যে ইয়ংয়ের গুণাঙ্ক সেটা রাবারের চেয়ে অনেক বেশি হবে। তো ওইরকমই একটা ব্যাপার যে একই বিকৃতি করতে বেশি বল যদি লাগে, আমি রাবার নিলাম, রাবার নিয়ে টান দিলাম, একটা নির্দিষ্ট বিকৃতি হইল। ওই একই বিকৃতি যদি আমি লোহার মধ্যে করতে চাই তাহলে কি লোহার মধ্যে বেশি বল লাগবে। বেশি বল লাগাটা কি বুঝাইতেছে? লাগাটা কি বুঝাইতেছে? আমাদের প্রত্যয়নী বলটা বেশি, প্রত্যয়নী বল বেশি। প্রত্যয়নী বল বেশি হইলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, কেননা স্থিতিস্থাপকতা বেশি দেখে এটা বেশি বাধা দিতেছে, বা প্রসারণ করে ফেললে এটা আবার আগের অবস্থানে ইজিলি ফেরত চলে আসবে। ঠিক আছে, এবং এখানে এটা একই কথার উল্টা ভাবে বলা হয়েছে যে যদি একই বলে বেশি বিকৃতি হয়, যে বস্তুটাতে তুমি দুইটা বস্তু নিলা, দুই বস্তুর মধ্যে দুইটাতে একই বল প্রয়োগ করলা, একটা বেশি বিকৃতি হয়ে গেছে, একটা কম বিকৃতি হয়ে গেছে। যেটার বিকৃতি কম হবে ওইটার মানে কি, বিকৃতি কম হয়েছে মানে ওইটাকে বিকৃতি করাটা টাফ, বিকৃতি করাটা কঠিন। যেহেতু ওইটার বিকৃতি করা কঠিন, তাহলে যেটার ক্ষেত্রে তোমার বেশি বল লাগবে একই বিকৃতি ঘটাইতে। বেশি বল লাগার মানে কি? বেশি বল লাগার মানে প্রত্যয়নী বল বেশি কাজ করতেছে, প্রত্যয়নী বল বেশি মানে স্থিতিস্থাপকতা বেশি। আমরা এখানে অন্যটা বলছি, একই বলে যদি, আচ্ছা আমি কি উল্টা বলছি কিনা, আচ্ছা তোমরা একটু রিমাইন্ড করে দেখে নিও। আমি আসলে দেখো তো, একই বলে যদি বেশি বিকৃতি হয়, যেটার বিকৃতি বেশি হবে, আচ্ছা এবার জিনিসটা আমি আরেকবার বলি। একই বলে যদি বেশি বিকৃতি হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কম হবে। তুমি যদি দুইটা বস্তু নাও, দুইটা বস্তুর মধ্যে যদি তুমি একই বল প্রয়োগ করো যার মধ্যে বিকৃতি বেশি হয়ে গেছে, যার মধ্যে বিকৃতি বেশি হয়ে যাবে, বেশি বিকৃতি হওয়া মানে তার মধ্যে রেজিস্টিভিটিটা কম, অর্থাৎ এটা বিকৃতিকে রোধ করতে পারে না, অর্থাৎ প্রত্যয়নী বলটা কম, যার কারণে স্থিতিস্থাপকতা কম হবে। আর উল্টা যখন হবে, যে একই বলে যার তুমি বিকৃতি ঘটাইতে পারবা না বা কম বিকৃতি করতে পারবে, তার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি হবে। ঠিক আছে, তাহলে তুমি জিনিসটাকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক হিসেবে মনে রাখতে পারো যে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি হয়, পীড়ন বাই বিকৃতি না, পীড়ন বাই বিকৃতি। তাহলে একই বিকৃতি যদি বেশি বল লাগে, বিকৃতি সেম, এখান থেকে চিন্তা করো, বিকৃতি যদি সেম রাখো তাহলে আমাদের কি বলছি, বেশি বল, এটা যদি বেশি হয় তাহলে কি এটা বেশি হবে না? এটা বেশি হবে, এই কারণে এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি। প্রথমে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, এখানে আমি ইকুয়েশন দিয়েও জিনিসটা করা যেতে পারে। তারপরে একইভাবে আমি বলতেছি যে একই বলে বেশি বিকৃতি, একই বল মানে কি একই পীড়ন, তাহলে এটা সেম, তাহলে যার এইটা বেশি হবে ওর স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? কম হবে। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। ওকে, নেক্সট। ও আচ্ছা, এখানে আমরা সিকিউ এর জন্য একটা বোনাস কনসেপ্ট দেখাইতেছি। যদি আমরা এখানে এই যে এফ বল প্রয়োগ করা হয়েছে, তুমি যখন এখানে এফ বল প্রয়োগ করবা, এখানে যখন এফ বল প্রয়োগ করবা তখন এইখানে এফ বল কাজ করবে এবং এইখানেও এফ বল কাজ করবে। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, আমাদের মনে হইতে পারে যে বলটা মনে হয় এইখান থেকে ওইখানে যেতে যেতে বলটা মনে হয় কমে যাবে, আসলে কিন্তু মোটেই তা হবে না, বলটা কমে যাবে না। এগুলো আমরা ডিটেইলড ব্যাখ্যা এখানে দিতে পারতেছি না। আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ভিডিওটা আছে 25 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং ভিডিওটা ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, ওই প্লেলিস্টে দেখবা।
আমরা এগুলা ডিটেলসে ব্যাখ্যা করছি, হ্যাঁ, যে কেন একই থাকবে। তো এই যে এফটা আছে আমাদের, এই এফটা এই দুইটাতে সমান সমান চলে যাবে, সমান সমান চলে যাবে, এই একই এফ দুইটাতে কাজ করবে। তাহলে এখন যদি আমি বলি আমার এটা ইয়ংয়ের গুণাঙ্ক y1, এটার ইয়ংয়ের গুণাঙ্ক y2, ইয়ংয়ের গুণাঙ্ক y2, তাহলে আমাদের y ইকুয়াল টু কি fl বাই al। তাহলে এখানে f, এটার দৈর্ঘ্য ধরো l1, দৈর্ঘ্য ধরো l1, এটার প্রসারণ ধরো l1, এটার প্রসারণ ধরো সরি l2, এটা 2, হ্যাঁ, f l বাই এ, ধরো ক্ষেত্রফল আলাদা হইতে পারে, আমি ক্ষেত্রফল আলাদা ধরলাম, এ এল, তাই না? আর ওয়াই টুটা কি হবে, এফ এল এ এল। ওকে, তো এখান থেকে বিভিন্ন অনুপাত অনুপাত আমাদের বলতে পারে যে দুইটার ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত কত, বা কার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, কোনটার কতটুকু প্রসারণ হবে। প্রসারণটাই বেশি জিজ্ঞেস করে, হ্যাঁ, প্রসারণটাই এখান থেকে বেশি জিজ্ঞেস করে, যে তোমার এল ওয়ান ইকুয়াল টু এফ এল ওয়ান বাই এ ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এল টু হবে এফ এল টু বাই এ টু ওয়াই টু। এটা কিন্তু একদমই ইজি, একদম সূত্র তো এইটাই। এখন দুইটার ক্ষেত্রে সবই আলাদা, খালি এফ দুইটা সেম, তাহলে এফটা আমরা সেম রেখে বাকিগুলো আলাদা রাখছি, এফ দুইটা সেম রেখে বাকিগুলো আলাদা রাখছি। এখন আমাদের এল ওয়ান এল টু, তাহলে আমাদের টোটাল প্রসারণ কতটুকু হবে, এল ওয়ান প্লাস এল টু, সোজা হিসাব, যোগ দিয়ে দাও। তাহলে এফ যদি তুমি কমন নিয়ে নাও দুইটা থেকে, তাহলে এল ওয়ান বাই এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এল টু বাই এ টু ওয়াই টু। এই বুঝা গেছে? এইভাবে আমরা, এটা হলো আমাদের কেস ওয়ান বলতে পারি, কেস ওয়ান। আর এইটা আমি পরের স্লাইডে দেখাইতেছি। যদি দুইটা তার আমরা সমান্তরালে যুক্ত করি, এটা একটা, আর একটা ধরো এইটা একটা, এই যে, হ্যাঁ এটা। এখন আমি বললাম যে আমি নিচে এইখানে এফ বল প্রয়োগ করছি, একদম মাঝখানে, হ্যাঁ, একদম মাঝখানে। আচ্ছা, মিডল, একদম মাঝখানে এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই এফটা এই দিকে অর্ধেক চলে যাবে এবং এই দিকে অর্ধেক চলে যাবে, ঠিক আছে? যদি তুমি কোনো দিকে বায়াসড হয়ে বল প্রয়োগ করো, যে এই দিকে বল প্রয়োগ করছো তুমি, এখানে বল প্রয়োগ করলা বা ওইখানে বল প্রয়োগ করলা, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন ছাড়া লাগবে না, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ছাড়া এটা আমাদের লাগবে না, তো আমরা ওইটা এখানে আর বলতেছি না। তো আমাদের এই যে এফ, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, আবারও একই কথা। এটার ধরো এল ওয়ান, প্রসারণ এল ওয়ান, এটার ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ওয়ান, আদি দৈর্ঘ্য এল ওয়ান। আদি দৈর্ঘ্য ধরো দুইটার সেম, হ্যাঁ, আদি দৈর্ঘ্য মানে দুইটা তো একই পজিশনে আছে, তাই না, সমান সমান আছে, তাইলে দুইটার আমরা এলটা সেম ধরতেছি। এটার দৈর্ঘ্য এল, ওয়াই টু, এল টু, ঠিক আছে, ওয়াই টু এল টু। তো এখান থেকে তোমাকে এখন বলতে পারে যে আমি যে এই এফ বলটা প্রয়োগ করছি, এই এফ বলটা প্রয়োগের ফলে এই দণ্ডটা আনুভূমিক থাকবে কিনা, আনুভূমিক থাকবে কিনা। তাহলে আমাদের এল কি, এফ এল বাই এ ওয়াই, আমরা একটু আগে থেকে এই শিক্ষাটা পাইলাম, এই যে এখানে এল কি এফ এল বাই এ ওয়াই। তাহলে আমি দুইটা তারের জন্য দুইবার লিখব, এল ইকুয়াল টু এফ এল বাই এ ওয়াই। কোনটার ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমটার ক্ষেত্রে যে প্রসারণ হবে এল ওয়ান, বল কত কাজ করতেছে, এফ বাই টু, বল কত কাজ করবে, এফ বাই টু। এল আদি দৈর্ঘ্যটা কত, এল, ঠিক আছে, এল আছে, দৈর্ঘ্য ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ধরো ভিন্ন, এটা ক্ষেত্রফল এ ওয়ান, এটার ক্ষেত্রফল ধরো এ টু, তো এখানে এ ওয়ান বসবে, আর ইয়ং গুণাঙ্ক ধরো ওয়াই ওয়ান। আর সেকেন্ড তারের জন্য প্রসারণ এল টু, সেকেন্ড তারের প্রসারণ যদি এল টু হয়, বলটা কত হবে, বলটা তো আমরা এফ টু বলেই রাখছি, কোথায়, এই যে এই যে এফ বাই টু। আর এল তো এলই ছিল, আমরা বলছি আদি দৈর্ঘ্য সেম আছে, এবং এল এ হইল গিয়ে এ টু আর ওয়াই হইল গিয়ে ওয়াই টু। ওকে, এখানে এল ওয়ান এবং এল টু, তো এল ওয়ান ইকুয়াল টু এল টু কিনা এটা আমরা চেক দিব, ঠিক আছে। এল ওয়ান ইকুয়াল টু যদি এল টু হয়, তাহলে প্রসারণের পরে দণ্ডটা আনুভূমিক থাকবে। ব্যাপারটা তো বোঝা গেছে, তাই না? দুইটা যদি সমান সমান প্রসারিত হয় তাহলে দণ্ডটা আনুভূমিক থাকবে, কিন্তু যদি সমান সমান প্রসারিত না হয় তাহলে দণ্ড আনুভূমিক থাকবে না।
দণ্ড আনুভূমিক থাকবে না, এবং দণ্ডটা ভরহীন ধরা হইতেছে। যদি যদি দণ্ডটা ভরযুক্ত হয় তাহলে দণ্ডের ওজন mg নিচের দিকে কাজ করবে, তখন তুমি এখানে f প্লাস mg হিসাব করবা। ঠিক আছে, দণ্ডটা যদি ভরযুক্ত থাকে, ভরযুক্ত থাকার কথা না। ওকে, প্রসারণ বনাম ভরের গ্রাফ, এটা কিন্তু এমসিকিউতে আসছে। হ্যাঁ, প্রসারণ বনাম ভরের গ্রাফ। দেখো y ইজ ইকুয়াল টু fl বাই al, f কি mg, al y, তাহলে দেখো al ইকুয়াল টু কি আসে, mgl বাই কি ay, তাই না, mgl বাই ay। তাহলে আমাদের gl বাই ay যদি আমি আলাদা রাখি, এখানে কি m থাকে, তাহলে এখানে কি l থাকবে। তাহলে প্রসারণ গেছে কোথায়, y অক্ষে, আর ভর কোথায় আসছে, x অক্ষে। আমরা জানি তো, তাই না, এটা y অক্ষে যাবে এবং এটা x অক্ষে যাবে। প্রথমটা বনামের আগেরটা y এ যায়, পরেরটা x অক্ষে যায়। তাহলে এখানে বসানো হয়েছে কি প্রসারণ, আর এখানে বসানো হয়েছে কি ভর। তাহলে প্রসারণ মানে l, আর এদিকে ভর l m। তাহলে কি হবে জিনিসটা, মূল বিন্দুক্রমে সরলরেখা হবে, y ইকুয়াল টু mx না, y ইকুয়াল টু mx। তাহলে এই, এবং এটা ঢাল কি হবে বলো, ঢাল হবে gl বাই ay, gl বাই ay। ঠিক আছে, আচ্ছা, তো গ্রাফটাই শুধু চাইছিল আর ঢালটা চাই নাই। পরে চলো পূর্ণ দৃঢ় বস্তুর জন্য। পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু কারা, পূর্ণ দৃঢ় বস্তু হলো সেই সব বস্তু যেসব বস্তুতে তুমি বল প্রয়োগ করার পরে এটা একদমই প্রসারিত হবে না, একদমই প্রসারিত হবে না। যেমন এই কলমটা ধরো, যদি আমি টান দেই, এটা টান দিলে কি হবে, টান দিলে কি হবে, তোমরা মনে হয় এমন একটা ভিডিও দেখছো যে এটা টান দিছে আর এটা ভেঙে গেছে। আচ্ছা, আমাদের কি বলে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে তুমি যদি এই বস্তু বা ধরো এখানে একটা কাপ আছে, এই কাপটাকে তুমি যদি দুই দিক ধরে টান দাও, এটা কি বড় হবে, এটা বড় হবে না, এটা ভেঙে যাবে। তো এইগুলা কাইন্ড অফ পূর্ণ দৃঢ় বস্তু। হ্যাঁ, পূর্ণ দৃঢ় বস্তু, কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ দৃঢ় আমরা কখনো বলতে পারি না। যাই হোক, পূর্ণ দৃঢ় বস্তুর জন্য ইয়ংয়ের গুণাঙ্ক অসীম হয়, ইয়ংয়ের গুণাঙ্ক অসীম হয়, যে এদেরকে বিকৃতি করতে অসীম পরিমাণ বল লাগবে। আচ্ছা, এদের ক্ষেত্রে পীড়ন বিকৃতির গ্রাফটা কেমন হবে, দেখো পূর্ণ দৃঢ় বস্তুর জন্য y এর মান অসীম, আমাদের বিকৃতি হবে কিন্তু জিরো, পীড়ন বাই বিকৃতি না, y ইজ ইকুয়াল টু কি পীড়ন বাই বিকৃতি। উপরে পীড়ন, নিচে বিকৃতি, আমি পি ডেল্টা লিখতেছি, বাংলায় লিখি নাই। এখন ডেল্টা যেহেতু জিরো, তাই তো এটা মানে অসীম আসে, তাই না, তাই এটা জিনিসটা অসীম আসে। এখন বিকৃতি তো জিরো, বিকৃতি জিরো মানে কি, গ্রাফটা কেমন হবে বলো, এটা জাস্ট এইখান থেকে একটা লাইন হয়ে যাবে যেটা উপরের দিকে সোজা উঠে যাবে, বুঝছো, এমন একটা লাইন হবে, আর কিছু না। এই যে, আচ্ছা তোমরা বুঝে নিও জিনিসটা অ্যালাইন হয় নাই, মুশকিল মুশকিল মুশকিল। এখান থেকে আচ্ছা যাও বুঝে নাও। হ্যাঁ, যেটা একদম সোজা একটা লাইন হবে এরকম, কেননা তুমি এটাতে যতই পীড়ন দাও এটাতে বিকৃতি নাই। ঠিক আছে, ওকে। এখন এটা তো আমাদের বোর্ডে আসছে, বোর্ডের প্রশ্নে কিন্তু ভুল থাকে। হ্যাঁ, বোর্ডের প্রশ্নে কিন্তু ভুল থাকে। এখন আমাদের পীড়নের যে কনসেপ্টটা সেটা কি বলতো, পীড়নের কনসেপ্টটা কিন্তু প্রযুক্ত বলের সাথে না, শুরুতেই বলা হয়েছে পীড়নের কনসেপ্টটা কি, কি পরিমাণ প্রত্যয়নী বল তৈরি হয়েছে ওইটার সাথে। এখন এবং পীড়নের কারণটা কি, বিকৃতি। তুমি যদি বল প্রয়োগ করো বস্তুর বিকৃতি হবে, বিকৃতি রোধের জন্য পীড়ন হবে, ঠিক না, বল প্রয়োগ করলে বিকৃতি হবে, বিকৃতিটাকে রোধ করার জন্য পরে পীড়ন হবে, আগে বিকৃতি হবে পরে পীড়ন হবে। ঠিক আছে, এখন আমাদের তাইলে যদি বিকৃতি না হয় পীড়ন কি হবে, পীড়ন হবে না, বিকৃতি যদি না হয় পীড়ন হবে না, তাই ওই হিসাবে এই গ্রাফটাও ভুল, এটা অপশনে ছিল। ঠিক আছে, তো এটাই আমাদের দাগাইতে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু কনসেপচুয়ালি ভুল, কনসেপচুয়ালি ভুল। এটা হইতে পারে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য প্রযুক্ত বলের সাথে বিকৃতির গ্রাফ, কথা বুঝছো, প্রযুক্ত বলের সাথে যদি বিকৃতি বলে তখন জিনিসটা ঠিক আছে, যে তখন এই যে এমন একটা লাইন আমরা এখানে বলবো। ঠিক আছে,
প্রযুক্ত বল, যে প্রযুক্ত বল বাড়তেছে, বিকৃতি বাড়তেছে না। কিন্তু পীড়ন বিকৃতি বললে পীড়ন তো হয় বস্তুর বিকৃতির জন্য, বিকৃতি না হইলে পীড়ন হবেই না, তাই পীড়ন জিরো হবে, বিকৃতি জিরো, পীড়ন জিরো। তাই আমাদের এই জিনিসটা কনসেপচুয়ালি কিন্তু ভুল। আরে আমি এই ভুল বানানটা বারবার ভুল করে অস্বীকার হবে। পরে চলো কি আছে, ওয়াই ভার্সেস বিকৃতি। আমাদের এই যে ইয়ং এর গুণাঙ্ক, এটা কি বস্তুর উপাদানের বৈশিষ্ট্য, হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্কটা উপাদানের বৈশিষ্ট্য। উপাদানের বৈশিষ্ট্য, উপাদানের বৈশিষ্ট্য মানে এটা উপাদান ছাড়া আর কারো উপরই ডিপেন্ড করবে না। তাই তুমি এমন একটা সোজা লাইন পাবা যে বিকৃতি যাই করো না কেন, বস্তু ছিঁড়ে গেল ইয়ং এর গুণাঙ্ক একই থাকবে। আরে ভুল বলে ফেললাম, সরি। ছিঁড়ে গেলে না, ছিঁড়ে গেলে আলাদা হিসাব। ছিঁড়ে গেলে তোমার ইয়ে হয়ে গেছে, মানে বস্তুতে স্থিতিস্থাপক ধর্ম চলে গেছে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের তুমি যতই বিকৃতি করো ইয়ং এর গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না, ইয়ং এর গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। বস্তু যখন নমনীয় রিজিয়নে চলে যাবে, বস্তুটাকে তুমি বল প্রয়োগ করতে 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 নমনীয় পোর্শনে চলে গেলা, নমনীয় অংশে চলে গেলা, নমনীয় অংশে চলে গেলে যে মানে বোর্ডটা টান দিলেই লম্বা হয়, টান দিলেই লম্বা হয়, এমন তুমি অবস্থায় চলে গেলা। অমন অবস্থায় চলে গেলে কিন্তু ইয়ং এর গুণাঙ্ক কমে যায় অনেক, তখন ইয়ং এর গুণাঙ্ক কমে যায়, ঠিক আছে। তাহলে এখানে এরকম একটা গ্রাফ হবে, এটাও কিন্তু এমসিকিউতে আসছে, হ্যাঁ। নেক্সট, তারে সঞ্চিত স্থিতিশক্তি, নতুন কনসেপ্ট। আচ্ছা, এটা হলো ডেরিভেশন। তোমরা তো ডেরিভেশন পারো না কেউ, খুবই খারাপ কথা। এটা একটু মনে রেখো, এমসিকিউতে যদি লাগে কখনো। ইন্টিগ্রেশন অফ এফ ডিএল, ওয়াই এল বাই ডিএল, এখান থেকে আমাদের এটা হলো সঞ্চিত শক্তির সূত্র। এবং এইটাকে এফ হাফ এফ এল লেখা যায়, এটা হলো এফ, হ্যাঁ, এটা হলো এফ। এটা কোত্থেকে আসে, এটা যে ওয়াই ইকুয়াল টু যে এফ এল বাই এল না, ওইটাকেই আমরা যদি একটু এপাশ ওপাশ করে লিখি তাহলে এফ ইকুয়াল টু এইটাই, যে এটা লেখা যায় ওয়াই এল বাই এল, ওয়াই এল বাই এল লেখা যায়। তাহলে এখান থেকে ওয়াই এল বাই এল যদি আমি বের করে এফ লিখি তাহলে জিনিসটা হাফ এফ এল হয়ে যায়, ঠিক আছে, হাফ এফ এল হয়ে যায়। তাহলে এইটাও আমরা মনে রাখি, অঙ্কের মধ্যে লাগতেই পারে, হ্যাঁ, অঙ্কের মধ্যে লাগতেই পারে। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তি ইউভি, হাফ পীড়ন বিকৃতি সবাই জানি। পীড়ন মানে কি এফ বাই এ, বিকৃতি মানে এল বাই এল, ঠিক আছে, ভালো। এখন এটা তো আমি দৈর্ঘ্য পীড়নের জন্য লিখছি, এই এল বাই এলটা কি জানো তো, এটা ভি বাই ভি হতে পারে, এবং এটা আমার ট্যান থিটা বা থিটা এক্স বাই এলও হইতে পারে, ঠিক আছে। যেই রকম ঘটনা প্রশ্নে ঘটাইতে বলবে ওই রকম কেসের জন্য তোমার একক আয়তনের সঞ্চিত শক্তিটা এক এক রকম হবে। যেহেতু আমাদের সব ইয়ং এর গুণাঙ্কের সাথে রিলেটেড থাকে, তাই আমরা ইয়ং এর গুণাঙ্ককেই বেশি প্রায়োরিটি দিয়ে এই সূত্রগুলো সব দেখাইছি। এবং মোট সঞ্চিত শক্তির এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট জানতে পারি, যে একক আয়তনে সঞ্চিত শক্তির সাথে তুমি যদি আয়তনটা গুণ দিয়ে দাও, আয়তনটা গুণ দিয়ে দিলে তাহলে কি মোট সঞ্চিত শক্তি চলে আসবে না, ঠিক আছে। অনেক সময় এই জিনিসটা আমাদের মাথায় আসে না, ঠিক আছে। তাই মোট সঞ্চিত শক্তির একটা সূত্র তো এইটা। কিন্তু তোমাকে ধরো ডেটা দেওয়া আছে একক আয়তনে সঞ্চিত শক্তির জন্য, কিন্তু বলছে যে মোট সঞ্চিত শক্তি কত, তখন কিন্তু জিনিসটা আমরা মোট সঞ্চিত শক্তি পাওয়ার জন্য একক আয়তনে সঞ্চিত শক্তির সাথে যদি আয়তনটা গুণ দিই তাহলে কিন্তু আমার মোট সঞ্চিত শক্তি চলে আসবে, মোট সঞ্চিত শক্তি চলে আসবে, ঠিক আছে। ও একটা ব্যাপার, এটার যে ইউনিটটা, এটা কিন্তু জুল পার মিটার কিউব হবে, হ্যাঁ, জুল পার মিটার কিউব হবে, এবং এটার এককটা জুল আসবে। এটা তো একই জিনিস, এটাও জুল আসবে, আর এটা আসবে জুল পার মিটার কিউব, হ্যাঁ, সাবধান, মাত্রা বের করে নিও। এইচডব্লিউ। নেক্সট, এটা আবার কি, ওয়েট, এখানে তারটা পেঁচায় গেছে, ফোনের মধ্যে টান লাগতেছে। আচ্ছা দেখ, তো পীড়ন বিকৃতির যে গ্রাফটা ছিল,
আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে গ্রাফটা এরকম স্ট্রেট লাইন ছিল, এরপরে যে কি হয়েছে এই যে এরকম হয়ে গেছিল। হ্যাঁ, তো আমরা শুধু এই পার্টটুকু নিছি। তো এই পার্টটুকুর মধ্যে আমি যদি ক্ষেত্রফল বের করি এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু কি আসবে? বিকৃতি। আর এইটুকু কি আসবে? এইটুকু না, অর্থাৎ পীড়ন। এই মানটা কত? পীড়ন, এটা পীড়ন। তাইলে আমাকে বলো ক্ষেত্রফল হইল হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কি লিখবো? এখানের যে ক্ষেত্রফল অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে পীড়ন বিকৃতি গ্রাফের যে ক্ষেত্রফলটা এটা কিন্তু বস্তুর সঞ্চিত শক্তির সমান। হ্যাঁ, একক আয়তনের সঞ্চিত শক্তির সমান, ভালোভাবে খেয়াল রাখি। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, সবই আসছে, আমি যা যা দেখে দিচ্ছি সবই আসছে কোনো না কোনোবার। এটা আসে নাই এখনো। আমাদের যে সঞ্চিত শক্তির রাশিমালাটা ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেটা দেখতে একদমই কিসের মতো? স্প্রিং এর সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ারের মতো, হাফ কে এক্স স্কোয়ারের মতো। তাহলে এই পার্টটুকুকে আমরা স্প্রিং এর বল ধ্রুবক লিখতে পারি। তাইলে যদি তোমাকে বলতে পারে যে একটা তার আছে, এই তারের মধ্যে আমি কি করছি, এই তারের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের আদি দৈর্ঘ্যটা দেওয়া আছে, তারের ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া আছে। বললো যে তারের বল ধ্রুবক কত? বল ধ্রুবক হবে ওয়াই এ বাই এল। ঠিক আছে, ওয়াই এ বাই এল। ওয়াই বাই, ঠিক আছে। নেক্সট, পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি জিনিস? এটা আমাদের পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাকে বলা হয় পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতি মানে ডি বাই ডি, তোমরা জানো, এটাকে আমরা আর বাই আরও লিখতে পারি। এবং দৈর্ঘ্য বিকৃতি হলো এল বাই এল, এবং সামনে একটা কি থাকবে? সামনে একটা মাইনাস থাকবে। মাইনাসটা কিন্তু দিতে হবে। কেউ যদি চুরামি করতে যেয়ে এইভাবে লেখো, এটা কিন্তু খুবই খারাপ কথা, অনেকেই যেই কাজ করে দেয়, বুঝছো? এতে এই মাইনাসটা যেই লোক দিছে পরে তুমি যে কি অপমান করলা, এটা চিন্তারও বাইরে। ঠিক আছে, এখানে মাইনাস দেওয়ার একটা কারণ আছে, বুঝছো? সিগমাটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। সিগমাটাকে পজিটিভ বানানোর জন্যই এখানে মাইনাসটা দেওয়া হয়েছে। আর তুমি কি করলা? মাইনাসটা সরাই দিয়ে মডুলাস বসাই দিলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তাইলে কেননা দেখো এখানে কেউ না কেউ কোনো না কোনো সময় হ্রাস পাবে, হয় ব্যাস হ্রাস পাবে নাইলে দৈর্ঘ্য হ্রাস পাবে, দুইটা কেস। তুমি যদি টান দিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি করো একটা একটা তারের, তাহলে ব্যাস হ্রাস পাবে। এখন এটা প্লাস ওইটা মাইনাস। ডি যদি মাইনাস হয় তাহলে সিগমাকে প্লাস করার জন্য এই এই মাইনাসটা তখন কাজ করবে। ঠিক আছে, আর যদি তুমি দৈর্ঘ্য হ্রাস করো একটা বস্তু নিয়ে এইভাবে এইভাবে চাপ দিয়ে এইভাবে চাপ দিলে কি হবে? চাপ দিলে তখন তোমার যদি জিনিসটা ছোট হয়ে যায় তখন জিনিসটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস বৃদ্ধি পাবে। তাইলে এইটা যদি মাইনাস হয় ওইটা প্লাস হবে, মানে হ্রাস মানে তো মাইনাস, তাই না? হ্রাস মানে মাইনাস, এগুলোর ব্যাখ্যাতে আমি এই ভিডিওতে যাইতেছি না। হ্রাস মানে মাইনাস এবং ওইটা হলো আমাদের প্লাস। তাইলে যদি এটা প্লাস হয় তাহলে কি এটা হবে মাইনাস? এটা যদি মাইনাস হয় তাহলে ডেল, এই যে কি বলে সিগমাকে প্লাস করার জন্য তোমাকে এখানে একটা মাইনাস তখন দিতে হবে। ঠিক আছে, এই হলো গিয়ে এই মাইনাসের কাহিনীটা, যে এই মাইনাসটা কোত্থেকে আসলো। ঠিক আছে, আচ্ছা। তো আমি বলবো যে সবসময় মাইনাস দিয়ে লিখতে, যদি তাও খুবই প্যারা তখন তুমি মডুলাস দিয়ে করে ফেলো। ঠিক আছে, তবে এটা খুব একটা ভালো কথা না। ঠিক আছে, এবং এই দুইটা কেসেরই এই কাহিনীটা করার উদ্দেশ্য সিগমাটাকে পজিটিভ রাখা। এবং এইটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এটা আসছে। ঠিক আছে, অনেকবার এটা আসছে। যেহেতু এবার সব বোর্ড মিলে একটা প্রশ্ন হবে, যেহেতু একটা প্রশ্ন হবে, তাই আমাদের প্রশ্নের ভ্যারিয়েশন কমে যাবে। তো তাই আমি বলতে পারতেছি না যে এটা আসবেই কিনা। কিন্তু যদি আলাদা প্রশ্ন হইতো, আমি এটা শিওর, একদম ড্যাম শিওর, যেটা কোনো না কোনো বোর্ডে আসতোই, কোনো না কোনো বোর্ডে অবশ্যই 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 আসতো। ঠিক আছে, এখন সেম প্রশ্ন যেহেতু হবে, এটা বলা যায় না, নাও আসতে পারে, আসতেও পারে। তবে এটা বরাবরের মতো সবসময় আসার মতো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। থিওরিটিক্যাল রেঞ্জ -1 থেকে হাফ, এগুলা ডেরিভেশন আছে কিভাবে আসে বাদ দাও। প্র্যাকটিক্যাল রেঞ্জ হলো 0 থেকে হাফ। প্র্যাকটিক্যাল রেঞ্জ কি? 0 থেকে হাফ। কেননা পয়সনের অনুপাত কখনো কি হবে না? কখনো নেগেটিভ হবে না, কখনো নেগেটিভ হবে না। তাই নেগেটিভ পোর্শনটুকু বাদ দিয়ে দেওয়া হয়েছে, 0 থেকে আমরা হাফের মধ্যে জিনিসটা নিব। তাইলে এইখানে যে ভ্যালুগুলা হইতে পারে আর কি কি হইতে পারে না, এটা কিন্তু তোমাকে যথেষ্ট গুরুত্বের সাথে নিতে হবে। 0. আর হাফ মানে কি? 0.5। অনেক বড় জ্ঞান দিয়ে ফেললাম যে হাফ মানে 0.5। ঠিক আছে, আর এখানে 0 থেকে 0.5। ওকে,
আচ্ছা, এই আমার সিগমারে কিন্তু 0 মনে করেন, সিগমা। হ্যাঁ, পয়সনের অনুপাত হতে পারে না কি কি, হ্যাঁ এটা কিন্তু বেশ কয়েকবার আসছে, অনেকবার কিন্তু এটা এমসিকিউতে আসছে যে পয়সনের অনুপাত কি কি হইতে পারে না। হইতে পারে না হইলো এই যেগুলো, মানে এইগুলো তো না, মূল কাহিনী হলো যে যারা এই রেঞ্জের বাইরে আছে, তাই তোমার একটু রেঞ্জটা বুঝতে হবে, বুঝছো? তোমাকে একটু রেঞ্জটা বুঝতে হবে যে কোন কোন ভ্যালু রেঞ্জের মধ্যে পড়তেছে আর কোন কোন ভ্যালু রেঞ্জের মধ্যে পড়ে না, রেঞ্জের বাইরে পড়ে, ওই ভ্যালুগুলো পয়সন অনুপাত হবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওই এমসিকিউটা, যে পয়সন অনুপাত কোনটা হবে না। পার্শ্ব বিকৃতির সাথে দৈর্ঘ্য বিকৃতির গ্রাফ দেখো, পার্শ্ব বিকৃতি হইলো আমাদের এইটা, আর দৈর্ঘ্য বিকৃতি কি এইটা, এইটা। এখন অপশনগুলো যে হিসাবে ছিল ওই হিসাবে আমরা সব পজিটিভই চিন্তা করতেছি, তাহলে পার্শ্ব বিকৃতি হলো সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ওয়াই অক্ষে যাবে, দৈর্ঘ্য বিকৃতি এক্স অক্ষে আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসে, এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ এমন একটা গ্রাফ আসবে আমাদের, এই চ্যাপ্টারে সব গ্রাফ ইজি। এমন একটা গ্রাফ আসবে এবং এরা ঢাল কি নির্দেশ করবে, সিগমা নির্দেশ করবে, ঢালটা সিগমা নির্দেশ করবে। ঠিক আছে, এবং এটা কিন্তু আমি মান বিবেচনায় আঁকাইছি, হ্যাঁ মান বিবেচনায়, অর্থাৎ আমি কোনো পজিটিভ নেগেটিভের কাহিনীতে যাই নাই, তাই এখানে মাইনাসটা দেওয়া হয় নাই, বুঝা গেছে? তাই এখানে মাইনাসটা দেওয়া হয় নাই। মাইনাসটা দেওয়া হইলে কিন্তু গ্রাফটা এমন হবে না, ঠিক আছে, গ্রাফটা এমন হয়ে যাবে, একটা প্লাস হয়ে আরেকটা যেহেতু মাইনাস আসে। ওকে, এটা একটা ব্যাপার, এটা এখনো আসে নাই কোথাও, যে দৈর্ঘ্য বিকৃতি 0.01, পার্শ্ব বিকৃতি কত, সিগমাটা দেওয়া নাই, ঠিক আছে। তো এটাকে তোমাকে সিগমার রেঞ্জ ব্যবহার করে করতে হবে, ঠিক আছে। তো সিগমার যে রেঞ্জ সেটা হলো গিয়ে 0 থেকে 0.5, 0 থেকে 0.5। তাহলে তোমার পার্শ্ব বিকৃতি জিনিসটা কি, সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি না, এই যে পার্শ্ব বিকৃতি সমান সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। কি ব্যাপার, সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমার দৈর্ঘ্য বিকৃতি কত, 0.01, ঠিক আছে। তাইলে সিগমাটা হবে তোমার 0 থেকে 5 পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে গুণ দিয়ে দাও, 0 × 0.010, 2 মানে 2, 5 ইন্টু এটা কত, 0.05, ঠিক আছে। আর 0.01 মানে বুঝো তো তোমরা 1%, এটা 1%, 1% হইলে এটা কত, 5%, মানে 0 থেকে 5%, ঠিক আছে। তার মানে আমাদের দৈর্ঘ্য বিকৃতি যদি 1% করা হয়, তার মানে পার্শ্ব বিকৃতি 0 থেকে 5%-এর মধ্যে থাকবে, বুঝা গেছে? এটা এখনো কিন্তু কোথাও আসে নাই। আমি তো প্রেডিকশন করি না, বুঝছো, তোমাদের অন্য ভাইদের মতো, যে এটা আসবে এবার, প্রেডিকশন করা ঠিক না। তো এই টাইপের জিনিস তোমরা একটু দেখো। ওকে, ওকে, তো আমাদের এই পার্টটুকু পুরোটা কমপ্লিট। হ্যাঁ, আমাদের মনে হয় মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে, হ্যাঁ 1 ঘন্টা 5 মিনিট। ভিডিও এডিট করার পরে একটু কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই পার্টটুকু পুরোটা কমপ্লিট। তো আমরা আমাদের নেক্সট পার্টে যাইতেছি, আমাদের ফ্লুইড মেকানিক্স। ওকে, তো ফ্লুইড মেকানিক্স এই পার্টটুকুতে যাদের সমস্যা আছে, এটা কিন্তু খুবই ইজি একটা পোর্শন, হ্যাঁ খুবই ইজি একটা পোর্শন। এবং আমি বলবো যে আমাদের ইউটিউবে একটা ওয়ান শট কিন্তু দেওয়া আছে এই ফ্লুইড পার্টটার জন্য, একদম বেসিক থেকে অ্যাডভান্স, তুমি যত অ্যাডভান্স চিন্তা করতে পারো তার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স আমরা পড়ায় রাখছি, ঠিক আছে। দাঁড়ান ভিডিওটা বের করি। আচ্ছা, তাহলে আমাদের প্লেলিস্ট, প্লেলিস্ট হলো কি আমাদের এই যে কনসেপ্ট বিল্ডিং মাস্টার ক্লাস, হ্যাঁ এই প্লেলিস্টটাতে এখানে 3টা ভিডিও আছে, আরও দেওয়ার প্ল্যান ছিল কিন্তু টাইমের স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। এখান থেকে স্পেশালি এই যে আমরা বলতেছি হলো এই ভিডিওটার কথা, পদার্থের গাঠনিক ধর্ম, এটার কথা। তো এটা 7 ঘন্টা 20 মিনিটের ভিডিও, আসলে এত বড় ভিডিও বানানো ঠিক হয় নাই, যাই হোক
এটা মনে হয় আমি 6 ঘন্টার মধ্যে করতে পারতাম, হ্যাঁ। কিন্তু সমস্যা হয়েছে যে আমি স্লাইডটা আগে থেকে বানাই নাই, বসে বসে মানে ক্লাস নেওয়ার সময় লিখে লিখে করাইছি, তো একই ছবি 3-4 বার আঁকানো লাগছে, বারবার ভুল হয়েছে, যার কারণে এত বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সেটা কথা না। তো তুমি তোমার এই ভিডিওটাতে তোমার যে মূল কাজ সেটা হইলো, এই ভিডিওটা যদি যদি তোমাদের টাইম থাকে তাহলে তো আমি বলবো যে এই ভিডিওটা কমপ্লিট করতে। এই ভিডিওটাতে তোমার একদম ফ্লুইড পার্টটুকু, শুধু ফ্লুইড পার্টটা, যত অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি চিন্তা করতে পারো সব কিছু এখানে করানো আছে। ওকে, আচ্ছা। তো আমরা এখানে যেহেতু সামারিতে যাইতেছি, তো আমাদের সামারি তো এটাই। আচ্ছা, তো আমরা ফ্লুইড মেকানিক্স পার্টে যাব, তার আগে আমরা একটু এখান থেকে কিছু প্রশ্ন করতে পারি, হ্যাঁ। আমার মনে হয় করানোর দরকার নাই, আমি এখানে অনেক কিছু বলে দিছি, তো মনে হয় সব কিছুই তোমরা পারবা, বুঝছো। কিছু ম্যাথ টাইপের প্রশ্ন আছে, হ্যাঁ, ওগুলো কিন্তু বোর্ডে আসে, ঠিক আছে। কিছু ছোটখাটো ম্যাথ আসে, যেমন ধরো এই যে এটা, ইয়ং এর গুণাঙ্ক এত, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো, ঠিক আছে। তোমরা তো পরীক্ষার সময় খুব স্ট্রেসে থাকো, স্ট্রেসে থাকলে তোমরা আসল ফর্মুলা ভুলে যাও আর ফেক ফর্মুলা মনে রাখো। যেমন যেমন ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তো তুমি কি করবা, ওয়াই লিখবো হইলো এফ এল বাই এ এল, তারপর দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, ঠিক আছে। তখন অনেক জনতা লিখবে এইভাবে 15% এল, ঠিক আছে, তাও কোনো প্যারা নেই। 0.15 এল বসাইলাম, তাহলে আমাদের F L A 0.15 এল, এল এল কাটা চলে গেল। পরে বলে যে আয় হায়, আমার তো এফ আর এর ভ্যালু তো দেওয়া নাই, এখন কি হবে। এখন এটা আমি পারি না, বুঝছো। তো জিনিসটা আমরা একটু আসল ফর্মুলাগুলোও সবসময় চিন্তা করব, হ্যাঁ। একদম ম্যাথ করার যে ফর্মুলা ওইটা দিয়েই যে হবে এটা সবসময় জরুরি না। আমরা এটাকে পীড়ন বাই বিকৃতি চিন্তা করব, পীড়ন বাই বিকৃতি, পীড়ন নিচে বিকৃতি। এখন বিকৃতি কত, এই যে 15% বৃদ্ধি করতে, 15% বৃদ্ধি মানে কি, বিকৃতি 0.15, বিকৃতি 0.15। তো আমার ইয়ে কত, পীড়ন কত, পীড়ন হইল গিয়ে, ও পীড়নই তো বের করতে বলছে, প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। আর বিকৃতি হইল 0.15, আর ওয়াই কত, 2 × 10⁻11। এখান থেকে আমি, আর 11, এখান থেকে পিটা বের করে ফেলবো, বুঝে গেছে। আর এইসব সিম্পল হিসাব তোমাদের বলবো যে ইসে করতে, হাতে করতে, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় না এখান থেকে কিছু করানোর দরকার আছে, বুঝছো, এগুলো সবই করানো হয়ে গেছে। এই যে এই টাইপের প্রশ্ন একটু তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটা তার, যার উপাদান তার ইয়ং এর সিসাব গুণাঙ্ক এত, তারের দৈর্ঘ্য L/2, ব্যাসার্ধ R/2 করা হয়, ইয়ং এর গুণাঙ্ক কত হবে। ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না, বুঝছো। এই ম্যাথে আবার কিছু পাবলিক আছে যারা এই ম্যাথ ভুল করে দিবে, এই এমসিকিউ ভুল করে দিবে, হিসাব বিরাট বড় হিসাব টিসাব করে দিয়ে দিবে যে 2y বা y/2, এরকম এরকম কিছু একটা করে দিবে, হ্যাঁ। এরকম কিন্তু না, যেহেতু ইয়ং এর গুণাঙ্ক বলছে, উপাদান চেঞ্জ না হইলে ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, হ্যাঁ। স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে, এছাড়া ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ কখনোই হবে না। এত দৈর্ঘ্য, যে এটা একদম বড় প্রশ্ন, এত দৈর্ঘ্য এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তার আছে, তো আমাদের এটা আমাদের এল এর ভ্যালু, এটা আমাদের এ এর ভ্যালু, তারের 20 কেজি ভর ঝুলালে এটা আমাদের এম এর ভ্যালু, এত প্রসারিত হয় এটা আমাদের এল এর ভ্যালু, সবই দেওয়া আছে, বুঝছো। তাহলে F/L/Fটাকে আমি এমজি ধরবো, mg/L/A/L, এখানে ভ্যালু বসাই দিলেই তোমার সব ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট জি এর ভ্যালু, কি বলে, ইয়ং এর গুণাঙ্কের ভ্যালুটা বের করবা। ওকে, তো এখান থেকে আমি আর কিছু করাতে চাইতেছি না, চলো আমরা ফ্লুইড পার্টটা শুরু করি। ওকে, প্রথম কথা হলো আমাদের সংশক্তি এবং আসঞ্জন বল। সংশক্তি বল কি, একই পদার্থের অণুসমূহের মধ্যে যে বল কাজ করে তাকে সংশক্তি বল বলে, এবং দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে বল কাজ করে তাকে বলা হয় আসঞ্জন বল। সংশক্তি বল যেমন পানির অণুগুলোর মধ্যে যে বল সেটা সংশক্তি বল, এবং গ্লাসে পানি ঢালার পরে গ্লাসের পানি তুমি যখন খেয়ে ফেলো, গ্লাসের ভিতরে পানি লেগে থাকে, ওই লেগে থাকার যে ব্যাপারটা ওইটা আসঞ্জন বলের কারণে হয়, কেননা পানির সাথে কাচের একটা আকর্ষণ আছে। তারপর চক দ্বারা যখন আমরা বোর্ডে লিখি, চক দ্বারা যখন বোর্ডে লিখি তখন ওই বলটা কি, ওইটা কিন্তু আমাদের আসঞ্জন বল, কেননা চকের সাথে বোর্ডের যে আকর্ষণ, দুইটা ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ। ওকে, প্রভাব গোলক, প্রভাব গোলক, প্রভাব গোলকটা কি করে, প্রভাব গোলকটা পৃষ্ঠটানের ধারণাটা ব্যাখ্যা করে, পৃষ্ঠটানের ধারণা ব্যাখ্যা করে, এবং এটা হলো প্রভাব গোলকের ব্যাসার্ধ 10⁻⁻15 মিটার, মনে রাখি। এখানে যদি পানি থাকে, এখানে যদি আমি একটা অণু চিন্তা করি,
এখানে যদি আমি একটা অণু চিন্তা করি, এই একটা অণুর চারদিকে এমন অনেকগুলো অণু থাকবে যাদের আকর্ষণ এর উপরে কাজ করতেছে। তো এই যে ব্যাসার্ধটা, এটাকে আমরা বলি হলো আণবিক পাল্লা। আণবিক পাল্লা। যতটুকু রেঞ্জের ভিতরে একটা অণুর সাথে আরেকটা অণু আকর্ষণ কাজ করবে, বুঝছো? যতটুকু রেঞ্জের মধ্যে একটা অণুর সাথে আরেকটা অণু আকর্ষণ কাজ করবে তাকে বলা হয় আণবিক পাল্লা। তো এই যে রেঞ্জটা, এটা হলো এটা, মানে এই গোলকটুকুর ভিতরে যেসব কণা আছে ওরাই খালি এর আকর্ষণ দিতে পারবে, এই কণাটা এর উপরে কোনো ইফেক্ট নাই, কেননা এটা প্রভাব গোলকের বাইরে। প্রভাব গোলক মানেই হলো যারা প্রভাবিত করতে পারে ওদের নিয়ে যে গোলকটা, ঠিক আছে? এর বাইরে যারা থাকবে ওদের এখানে কোনো প্রভাব থাকবে না এই গোলকের এই 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 হলুদ কণাটার উপরে, ঠিক আছে? তাইলে এর উপরে টোটাল ফোর্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কেননা সবাই চারদিক থেকে সমানভাবে যদি এটাকে বল দেয়, এই হলুদটার উপরে এফ নেট হবে 0। কিন্তু এইখানে যদি তুমি এখানে একটা কণা ধরো, এখানে যদি একটা কণা ধরো, এই কণাটার উপরে তুমি যদি বলগুলো চিন্তা করো, এইদিকে এইদিকে এইদিকে, তখন এই সবগুলো মিলায়ে তুমি কিন্তু একটা নিচের দিকে নেট ফোর্স পাবা, তাই না? নিচের দিকে একটা এফ নেট আসবে, নিচের দিকে একটা এফ নেট আসবে, এবং এই যে নিচের দিকে যে বলটা কাজ করতেছে এইখান থেকেই মূলত পৃষ্ঠটানের উৎপত্তিটা হয়, ঠিক আছে? নিচের দিকে একটা নেট ফোর্স কাজ করবে, এবং এইখান থেকেই আমরা বলবো যে একটা যদি আমি তরলের ড্রপ চিন্তা করি, পানির ড্রপ চিন্তা করি, তাইলে এইখানে এইখানের যে কণাটা আছে, এইখানে কণাটা আছে, এটার যে প্রভাব গোলকটা এটা এরকম, যেটা ওকে চারদিক থেকে আকর্ষণ করে টোটাল ফোর্স 0 করে রাখছে। কিন্তু বাইরের এইখানের যে কণাগুলো আছে এগুলোর প্রভাব গোলক হলো এরকম, বুঝছো? এখানে প্রভাব, এটার প্রভাব গোলকটা হলো এরকম। এই প্রভাব গোলকের কারণে এরকম হবে, এরকম হবে। তো এখানে আমাদের এই নিচের দিকে একটা নেট ফোর্স কাজ করবে, বা উপরের দিকে, হ্যাঁ, এই বরাবর একটা নেট ফোর্স কাজ করবে। তাহলে প্রত্যেক পয়েন্টেই ভিতর দিকে একটা বল কাজ করবে, যার ফলে ক্ষেত্রফলটা মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? ক্ষেত্রফলটা সর্বনিম্ন হয়ে যাবে। তাই পৃষ্ঠটানের জন্য সকল বস্তু সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়। ওকে, পৃষ্ঠটানে আসি এবার। সঙ্গে আমরা জানি যে কোনো তরল পৃষ্ঠের উপরে একটা আনুভূমিক রেখা কল্পনা করলে, কাল্পনিক রেখা, সেটার উপরে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে তাকে বলা হয় পৃষ্ঠটান। পৃষ্ঠটান হইল F/L, যেটার একক নিউটন পার মিটার। নিউটন পার মিটার মাত্রা হবে এইটা, ঠিক আছে? মাত্রাটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেকবার কিন্তু এমসিকিউতে আসছে। আচ্ছা, F=T*L। হ্যাঁ, এখন এখানে আবার আরো ব্যাপার আছে, অনেক সময় আমাদের *2 করা লাগে, *2 করা লাগে। *2 এর ব্যাপারটা কি? *2 এর ব্যাপারটা হইলো, এগুলো কিন্তু আমরা ওই যে আমাদের ফ্লুইড মেকানিক্সের ভিডিওতে 10টা না 12টা কেস দেখাইছি, এইটা তো তার কাছে কিছুই না। আমরা ওইখানে অনেক কমপ্লেক্স কেস কিছু দেখাইছি, হ্যাঁ, যে একটা গোলক ভাসতেছে, একটা গোলক ভাসতেছে, এর উপর, এর ক্ষেত্রে কি হবে? একটা সিলিন্ডার আছে, এটা পানির উপরে দাঁড় করায় রাখছে, এটার ক্ষেত্রে কি হবে? ওকে, তো এখানে যেটা আসে পরীক্ষাতে, একটা আনুভূমিক তার আছে পানির উপরে, এটাকে তুলতে কি পরিমাণ বল লাগবে? একটা সূচ ভাসতেছে পানির উপরে, এখান থেকে এটাকে তুলতে কি পরিমাণ বল লাগবে? তখন আমাদের ইনটু একটা 2 করতে হয়, কেননা দুই দিক থেকে বলটা কাজ করে, বুঝছো? মানে দুই দিক থেকে বলতে এটা দুইটা তল থাকে, যে দুইটা তলে বলটা কাজ করে। যেমন একটা যদি আমি সূচ বলি, এটা কিন্তু এরকম, তাই না? এটা দুই সাইডে, যে এই দিকেও বল কাজ করবে, এই তো এই লাইনের উপরে, আবার এই লাইনের উপরে বল কাজ করবে। তাই এলটা আসলে, *2টা আসলে কিসের জন্য হয়? এল এর কারণে হয়, বুঝছো? এল এর কারণে হয় যে দুইটা সাইডে দুইটা দৈর্ঘ্য থাকে, দুই সাইডে দুইটা দৈর্ঘ্য থাকে। ওকে, তো আনুভূমিক তারের জন্য এবং সূচের জন্য কিন্তু এখানে *2 আছে, এটা কিন্তু খেয়াল রাখি, এবং এটা কিন্তু এমসিকিউতে অনেক আসছে, ঠিক আছে? অনেক আসছে কিন্তু, T*L*2। পৃষ্ঠটানের নির্ভরশীলতা হলো তাপমাত্রা, সারফেক্ট্যান্টের উপস্থিতি, সল্ট বা ইলেকট্রোলাইট। কি হলো? তাপমাত্রা, সারফেক্ট্যান্ট, সল্ট, এবং এখানে জৈব দ্রাবক, মানে আরে কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, আমাদের বাক্সের ভিতরে দাগ দেওয়া যাবে না, সুন্দর ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো দেখো, এটা হলো আমাদের তাপমাত্রা। তাপমাত্রার সাথে কিভাবে চেঞ্জ হয়? তাপমাত্রা বলে পৃষ্ঠটান কমে। আমরা ব্যাখ্যায় যাইতেছি না, মনে রাখো এগুলো এখন, যদি না পড়ে থাকো আগে। এটা হলো আমাদের ফর্মুলা, যে কিভাবে চেঞ্জ হবে। সারফেক্টেন্ট মানে হলো ডিটারজেন্ট, ডিটারজেন্ট দিলে পানির পৃষ্ঠটানকে কমায় দেয়, মানে পানিকে পাতলা করে দেয়, ঠিক আছে? সল্ট বা ইলেকট্রোলাইট পৃষ্ঠটানকে বাড়াই দিবে। এটা খেয়াল করছো নিশ্চয়ই, যে পানিতে যখন আমরা ইয়ে দেই, ডিটারজেন্ট দেই, ওই পানিটা কিন্তু একটু পাতলা পাতলা হয়ে যায়। এটা
ধরলেই বোঝা যাবে। হ্যাঁ, এবং অবশ্যই খেয়াল করছো যে সল্ট পানিতে লবণ মিশানোর পরে বা স্যালাইন মিশানোর পরে দেখবে পানিটা একটু ভারী ভারী লাগে। হ্যাঁ, অবশ্যই খেয়াল করবা। তো মূল ব্যাপারটা হলো গিয়ে পৃষ্ঠটানটা বাড়ে, এবং জৈব দ্রাবক অ্যালকোহলের উপস্থিতি পৃষ্ঠটানকে কমায় দেয়। ঠিক আছে, পৃষ্ঠটানকে কমায় দেয়। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, এটা খেয়াল রাখি। এটা হলো মেল্টেড মেটাল বা গলিত ধাতু। গলিত ধাতুর তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, 1500-2000 ডিগ্রি সেলসিয়াস থাকে। বুঝছোই তো, ধাতুকে তাপ দিয়ে গলাই দিছি আমি। ধাতু তাপ দিয়ে এক গ্লাসের মধ্যে এক গলিত ধাতু আছে, এটা ঢালতেছি কোথাও, এটা অনেক বেশি তাপমাত্রা। তো এটার তাপমাত্রা অনেক বেশি, তাপমাত্রা অনেক বেশি, কিন্তু পৃষ্ঠটান কম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পৃষ্ঠটান অনেক বেশি। ঠিক আছে, এটা অনেক ঠিক একটা ইয়ে হয়, লিকুইড হয় যখন ধাতুকে গলানো হয়। ঠিক আছে, তো এগুলো আমরা মনে রাখি। এগুলোর ব্যাখ্যায় আমরা যাইতেছি না, ব্যাখ্যা আমরা ওই ভিডিওতে দিয়ে রাখছি। তো যারা পড়ো নাই এগুলো মনে রাখো। সোপ ফিল্ম, এখানে আমাদের এইটা একটা, এটা নাম জানি না, এই যে বাবুল ফুলাই যে এরকম একটা স্ট্রাকচার, এবং এখানে এটা একটা স্লাইডিং ওয়্যার। ঠিক আছে, এটার ভিতরে আমি এই পোর্শনটুকুতে যে এখানে একটা সোপ বাবল আটকাইছি, একটা সোপ বাবল আটকাইছি। তো এখানে বাকি সব কিছু ফিক্সড, কিন্তু এই জিনিসটা হলো মুভেবল। যে এই যে তোমার তারটা আছে, ঠিক আছে, এটা হলো মুভেবল। তাহলে লিকুইড যেই দিকে থাকবে ওই দিক থেকে টানগুলা কাজ করবে, পৃষ্ঠ টানটা কাজ করবে। আর আমাদের এখানে, এখানে থাকবে কি, এখানে থাকবে আমাদের লিকুইড। এখানে যদি লিকুইড থাকে, লিকুইডটা এর উপরে এইদিকে বল দিবে, এই দিক থেকে এইদিকে বল দিবে, মানে যেদিকে লিকুইড আছে, যেদিকে লিকুইড আছে। যদি আমি বলি যে এই দিকে লিকুইড আছে, বুঝছো, ধরো এখানে আমি অনেকগুলো এরকম ইয়ে দিলাম, গ্রিড বানাইলাম, গ্রিড বানাইলাম, এবং এর ভিতরে ধরো শুধুমাত্র এই পোর্শনের ভিতরে লিকুইড আছে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুর ভিতরে লিকুইড আছে, তাহলে এইটুকুর ভিতরে লিকুইড থাকলে এই দিকে বল কাজ করবে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুর উপরেই বল কাজ করবে, এবং এটাকে সংকুচিত করে ফেলতে চাবে পৃষ্ঠটানের কারণে। ওইটাই, তাহলে এখানে এইভাবে চারদিক থেকে এইভাবে ছোট করার জন্য বল কাজ করবে। যেহেতু এটা মুভেবল, তাই এইটার উপরে বলটাই আমরা শুধু হিসাব করব। তো এটা T × L × 2 আসবে। × 2 এর কাহিনীটা হলো দুইটা সারফেস। ঠিক আছে, দুইটা সারফেস, কেননা সাবান ফিল্ম যখন হয় তখন এই সাইডে একটা সারফেস এবং পিছন দিক থেকে আরেকটা সারফেস আমাদের এখানে হবে। তাই এখানে কিন্তু × 2 হবে। তাই এই এফটা বের করার সময় কিন্তু আমরা এটা করব। এবং অবশ্যই খেয়াল রাখি, যদি এখানে সাম্যাবস্থা বানাইতে চাই আমি, এইদিকে কাজ করতে পারি mg, তখন কিন্তু এটা ইকুয়াল টু আমার mg লেখা লাগতে পারে। ঠিক আছে, mg কিন্তু লেখা লাগতে পারে। বা তুমি যদি বলো এখানে তুমি একটা বস্তু ঝুলাই দিচ্ছ, ওইগুলো করা যেতে পারে। তো দেখো এখন পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি, যেহেতু পৃষ্ঠটান একটা পৃষ্ঠকে সংকুচিত করে রাখতে চায়, একটা পৃষ্ঠকে সবসময় কি চাপ দিয়ে সংকুচিত করে রাখতে পারবে পৃষ্ঠটান। তাই একটা তরল পৃষ্ঠকে তুমি যদি বড় করতে চাও, এক্সপান্ড করতে চাও, এক্সপান্ড করতে চাইলে আমার কাজ করতে হবে। তাহলে 1 একক এক্সপান্ড করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলি। তাহলে সূত্রটা কি হবে, কতটুকু কাজ হয়েছে আর কতটুকু ক্ষেত্রফলকে বড় করা হয়েছে। তাহলে এককটা কি হবে, জুল পার মিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার। খেয়াল করবা আমাদের পৃষ্ঠটানেরও এককটা কি ছিল, এটাই ছিল না, নিউটন পার মিটার ছিল, নিউটন পার মিটার ছিল। এবং মাত্রা কি ছিল, এটা। তাইলে নিউটন পার মিটার, যেহেতু আমরা একই জিনিস রিপিট পাইতেছি, একই জিনিস রিপিট পাইতেছি, এটাকে ভাঙাইলে এইটা আসবে। তাই আমরা কি বলবো, পৃষ্ঠ শক্তির আমাদের যে একক সেটা তো এইটাই। তাহলে পৃষ্ঠ শক্তির মাত্রাও কি হবে, এইটাই হবে, এইটাই হবে। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে আসছে। তারপরে নিউমেরিক্যালি, সাংখ্যিকভাবে, গাণিতিকভাবে পৃষ্ঠটানের যে মান এবং পৃষ্ঠ শক্তির যে মান সেটা সমান হয়। হ্যাঁ, এটার একটা প্রমাণ আছে, এটা আমরা এখানে দেখাইতেছি না। তাইলে আমাদের এখান থেকে দেখো এইদিকে গুণ করে দিলে কি হবে, ডেল ডব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডেলে, এটা আর ই এর জায়গায় টি বসায় দেওয়া হয়েছে। বুঝা গেছে, ই এর জায়গায় আমরা টি বসাই দিছি, এই যে এখানে ই এর জায়গায় টি বসায় দেওয়া হয়েছে। তাইলে আমাদের এখানে টি ইন্টু কি হবে, A2 - A1। ঠিক আছে, ক্ষেত্রফলের চেঞ্জ T × A2 - A1। তাহলে এটাকে আমরা সূত্র হিসেবে খেয়াল রাখবো যে T × A2 - A1। ঠিক আছে, যে কতটুকু ক্ষেত্রফল আমরা বড় করছি সেটা হলো A2 A1, এবং টি হলো গিয়ে আমার পৃষ্ঠটান। এখানে একটা ম্যাথের মতো দেখানো হয়েছে যে একটা এয়ার বাবল আছে আমার কাছে, যেটাকে এক্সপান্ড করতেছি, আর এখানে একটা সোপ বাবল আছে যেটাকে আমি এক্সপান্ড করতেছি। দুইটার একটা কম্প্যারিজন। হ্যাঁ, দুইটার একটা কম্প্যারিজন। তাইলে আমার যখন আমার কাছে এয়ার বাবল ছিল, R1 ব্যাসার্ধের একটা এয়ার বাবল, এই যে ছোট, যেটা আমরা R2 ব্যাসার্ধের একটা বড় এয়ার বাবলে পরিণত করতেছি, তাইলে আমার কি পরিমাণ কাজ করতে হবে, একদম সোজা হিসাব। আমাদের গোলকের
সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে এই অবস্থাতে আমার যে A1 ক্ষেত্রফল হবে 4πr1² হবে, এবং এখানে যে আমার ক্ষেত্রফল হবে সেটা হবে 4πr2² হবে। ঠিক আছে, r2² হবে। তাহলে আমার, বলো কি বলে এটাকে, কি পরিমাণ কাজ হবে? কাজ হবে হলো পৃষ্ঠটান ইন্টু A2 - A1, কি পরিমাণ ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে সেইটা। আমার টি কত, টি টি দেওয়া থাকবে। A2 A1টা কি, 4πr2² - 4πr1²। বুঝছো, সিম্পল ব্যাপার। ঠিক আছে, এটাকে বইয়ের মধ্যে এইভাবে লেখে, 4πr2² - r1²। বুঝা গেছে? এই আর কি আমাদের এখানের এটা। আর যদি সোপ বাবল হয়, সোপ বাবলের ক্ষেত্রে বিশেষভাবে কি হবে, সোপ বাবলের জন্য R1 যেহেতু এখানে ক্ষেত্রফল আমরা কত ধরবো, r1² ধরবো, এবং এখানে কত 4πr2²ই ধরবো। কিন্তু কাহিনীটা কোথায় হবে বলো তো? ডেল ডব্লিউ হইলো কি আমাদের টি ইন্টু A2 - A1, এখানে কোনো প্যারা নেই। ঠিক আছে, কিন্তু টি যখন আমি বলবো, টি A2 হবে 4πr2² - 4πr1², কিন্তু শেষ পর্যন্ত এখানে একটা *2 হবে। *2 হবে। *2 কেন হবে? কেননা সোপ বাবলের জন্য, ওই যে আবারও বলতেছি, সোপ বাবল, সোপ আসলেই 2 দ্বারা গুণ হয়ে যাবে, কেননা সোপের ক্ষেত্রে 2টা পৃষ্ঠ আসে আমাদের। ওকে, সোপ বাবলের ক্ষেত্রে 2টা পৃষ্ঠ আসে, তাই এখানে যে ক্ষেত্রফলের বৃদ্ধিটা হয়েছে এটা দুই ক্ষেত্রে, দুই সাইডে বাড়বে, যার কারণে আমাদের এখানে একটা *2 দিতে হয়। পরে চলো, ওকে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বুদবুদ সৃষ্টিতে কৃতকাজ কত? হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে অলরেডি আসছে। ঠিক আছে, খেয়াল রাখি। এটা বুদবুদ সৃষ্টিতে মানে কি, শুরুতে বুদবুদটা ছিল না, পরে তুমি একটা বুদবুদ তৈরি করছো। তো শুরুতে R1 ব্যাসার্ধটা কত হবে, 0, তাহলে শুরুতে ক্ষেত্রফলটা কত, নাই, ক্ষেত্রফল 0। এখন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আর কত ধরবো আমি, 5 সেন্টিমিটার ধরবো। তাহলে এখান থেকে আমি একটা 4πr² করলে আমার কি পেয়ে যাবো, A2 পেয়ে যাবো। ক্ষেত্রফল কত বানানো হয়েছে, A1 ছিল 0, আর A2 আমি 4πr² বানিয়েছি, 0 থেকে 4πr² বানানো হয়েছে। তাহলে আমার কতটুকু কাজ হবে, টি ইন্টু A2 - A1। ঠিক আছে, টিটা দেওয়া থাকবে 4πr2r², তাই না, এখানে কোনো R2 নাই, মাইনাস A1টা হলো 0, A1টা 0, তাহলে A1টা আমি আর লিখতেছি না, A1টা আর লিখতেছি না। এটা এখন এখানে একটা কাহিনী কি, যে আমাকে ব্যাসার্ধের বুদবুদ বুদবুদ আমাকে বলে নাই, তো এখানে আমি সাবান বুদবুদ ধরে নিব। ঠিক আছে, সাবানেরই সাধারণত বুদবুদ হয়, সাবানের বুদবুদ হয়। আম, বাতাসের বুদবুদ কিন্তু পানির নিচে হয়। বাতাসে কিন্তু তুমি বাতাসের বুদবুদ দেখবা না। বুঝছো? তুমি যে ওই যে তোমার সাবানওয়ালা পানিতে ওইটা ঢুকে যখন ফু দিলে যে বুদবুদগুলো সামনে যায়, ওটা কিন্তু সাবান বুদবুদ। ঠিক আছে, তো সাবান বুদবুদ হইলে কি *2 হয়ে যাবে। ঠিক আছে, সাবান বুদবুদ হলে *2 হয়ে যাবে। আর বায়ু বুদবুদ বলতে পারে, বায়ু বুদবুদ কেন ধরবো না, বায়ু বুদবুদ এই কারণেই ধরবো না, কেননা বায়ু বুদবুদ হয় পানির নিচে। আমি হুদাই কেন পানির নিচে ধরতে যাব কেসটাকে, এটা বাতাসেই ধরা হবে, যে আমি বাতাসের মধ্যে কিছু একটা করতেছি। বাতাসের মধ্যে যখন তুমি কিছু একটা করবা, বাতাসের মধ্যে বায়ু বুদবুদ তৈরি হবে না, বাতাসের মধ্যে তৈরি হবে সাবান বুদবুদ। ঠিক আছে, তাই আমরা *2 কিন্তু এখানে পড়তে হবে। সব মান দেওয়া থাকবে, বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মিটারে নিতে হবে, খেয়াল রাখি, এবং জুলে অ্যান্সার আসবে, জুলে অ্যান্সার আসবে। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ওয়াটার ড্রপ আর রেডিয়াস থেকে স্প্লিট করে এন সংখ্যক ড্রপলেটে পরিণত করা হয়েছে। একটা বড় ওয়াটার ড্রপ ছিল, এই বড় ওয়াটার ড্রপটাকে আমি কি করছি, স্প্লিট করছি, ভেঙে ফেলছি। এটা তুমি বিভিন্নভাবে ভাঙতে পারো, তুমি এরকম কুলি করে চিন্তা করতে পারো, মুখ ভরা পানি আছে, তুমি ফু দিলে পানিগুলো ছড়ায় যাবে। তাহলে প্রথমে আর রেডিয়াসের একটা বড় ওয়াটার ড্রপ আছে, এরপরে এটা এন সংখ্যক আর রেডিয়াসের ড্রপলেটে পরিণত হয়েছে। তাহলে এখানে কি সমান থাকবে বলো তো, কি সমান থাকবে এখানে, আয়তনটা সমান থাকবে। তাহলে বড় গোলকের আয়তন 4/3πr³ ইজ ইকুয়াল টু ছোট গোলকের আয়তন 4/3πr³ ইন্টু এন। তাহলে কি মোট আয়তন সমান হয়ে গেল, এটা এন সংখ্যক গোলকের মোট আয়তন, এখানের মোট আয়তন আর ওইখানের মোট আয়তন সমান হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবা r³ ইকুয়াল টু r³ ইন্টু এন। তাহলে এখান থেকে তুমি r³ যেটা দেখবা, r³ ডিভাইডেড বাই এন, তাহলে আমি এখান থেকে r পেয়ে যাব r/n/1/3, r/n/1/3। এই হলো কি আমার ব্যাসার্ধ, এই হবে আমার ব্যাসার্ধ r/1/3। তাই ভালো করে খেয়াল রাখি, এটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, আমরা মুখস্থ করাটা ডিসকারেজ করতেছি, ইনকারেজ করি না। r/1/3 এটা।
তো আমাদের আর রেডিয়াস থাকা অবস্থাতে এটা কিন্তু ওয়াটার ড্রপ, এখানে কোনো ইনটু টু হবে না। আর রেডিয়াস থাকা অবস্থাতে আমাদের যে ক্ষেত্রফল হবে 4πr², এবং এই অবস্থায় মোট ক্ষেত্রফল কত হবে 4πr² ইন্টু কি এন, 4πr² ইন্টু এন। তাহলে এটাকে আমি A1 বলবো এবং এটাকে আমি কি বলবো A2 বলবো, এটাকে আমি A2 বলবো। তাহলে আমার বলো কি হবে এখন, তাহলে কৃতকাজ কতটুকু হবে, পৃষ্ঠটান ইন্টু কি A2 মাইনাস A1, ঠিক আছে, পৃষ্ঠটান ইন্টু A2 মাইনাস A1। তো পৃষ্ঠটান A2 কত, এটা হলো আমার A2 4πr² মাইনাস A1 কত 4πr² টি ইন্টু, এখানে আমার দেখো 4π যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি থাকে r²n মাইনাস, আচ্ছা দাঁড়াও আমি একটা কাজ করি, আমরা এখানে এই যে r²nটা যে আছে এই r²nটাকে আমি বাইরে নিয়ে আসি। হ্যাঁ, এই যে r²nটা আছে এই r²nটাকে আমি এখানে একটু আলাদাভাবে চিন্তা করি, r²nটা কি হবে, r মানে কি আমাদের ওইটা না, r/n/1/3, ঠিক আছে, এটার স্কোয়ার ইন্টু n, তাহলে জিনিসটা r² হবে, আর n এর পাওয়ারটা কত হবে, এখানে 1 আছে, তো 1 মাইনাস 2/3 হবে, আলটিমেটলি জিনিসটা আসবে 2/3, মানে 2 ইন্টু 1/3, 2/3 মাইনাস হয়ে যাবে 1/3, ঠিক আছে, r² ইন্টু এটা, তাহলে এখানে যে r²n আছে এই জিনিসটা হয়ে যাবে কি r²n⁻⁴, ওকে, আর যা ছিল একই থাকবে মাইনাস 4πr²। এইবার দেখো আমি এখান থেকে 4πr² কমন নিয়ে নিতে পারি, ইন্টু 4πr² যদি আমার কমন চলে আসে তাহলে আমার n⁻⁴ মাইনাস 1, রাইট। হ্যাঁ, তো এই হলো গিয়ে আমার পৃষ্ঠ সম্প্রসারণে, তাই না, এই যে ওই সম্প্রসারণটা করতে মোটকৃত কাজ, এই সূত্রটা মুখস্থ করতে রিকমেন্ড করতেছি না, ঠিক আছে, আমার নিজেরও মুখস্থ না, তোমরা দেখলেই আমি তোমাদের সামনে এইসব হিসাব করে তারপর এটা বের করলাম, এটাকে অনেকে সূত্র হিসেবে মনে রাখতে পারে, ঠিক আছে, সেটা কোনো বড় কথা না, বড় কথা হলো হিসাবটা করতে পারা, ঠিক আছে, হিসাবটা তুমি করতে পারো কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট, তো হিসাবটা যাতে তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটা হলো গিয়ে একটা n সংখ্যক ছোট ছোট ড্রপলেটে পরিণত করতে করতে আমার কি পরিমাণ কাজ হবে। অনেক সময় বলতে পারে যে এই যে আমি n সংখ্যক ড্রপলেটে জিনিসটাকে পরিণত করলাম, এতে আমার পানির তাপমাত্রা কি পরিমাণ বাড়বে, পানির তাপমাত্রা বাড়তে পারে কিন্তু এই কাজের কারণে, বুঝছো, পানির তাপমাত্রা বাড়তে পারে, সেটা তুমি কিভাবে ঠিক করবা, কিভাবে বের করবা, এই যে কাজটা আছে এই কাজটাকে তুমি ধরবা ms ডেল থিটা, তাহলে এখান থেকে ডেল থিটাটা বের করে ফেলতে পারবা যে কতটুকু তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। এম তো হলো পানির ভর, এমতে কি হবে পানির ভর, এম হবে রো ইন্টু ভি, পানির ঘনত্ব 1000, আর পানির আয়তন কত, পানির আয়তন তুমি দুই জায়গায় তো সেম, যেহেতু তুমি এখানে ম্যাথ করার সময় এখানে কোনো জায়গা থেকে আর বা আর কোনো একটা থেকে, যেমন এখানে তো আর যদি দেওয়া থাকে তোমাকে, আর দেওয়া থাকারই কথা, আর যদি দেওয়া থাকে তখন তুমি এই ভি বের করবা 4/3πr3, এই হিসাবটা করলে তোমার এম চলে আসবে। হ্যাঁ, পরে করে ফেলবা পুরোটা, ঠিক আছে। এরপরে অতিরিক্ত চাপ আমাদের যে বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ যেটাই বলো, যে বুদবুদগুলো থাকে এই বুদবুদের ভিতর থেকে বাইরের দিকে কিন্তু একটা চাপ কাজ করে, ঠিক আছে, ভিতর থেকে বাইরের দিকে একটা চাপ কাজ করে যেটাকে আমরা পি ইনসাইড বলি, হ্যাঁ পি ইনসাইড বলি, এবং বাইরে থেকে কিন্তু একটা চাপ ভিতরের দিকে কাজ করে যেটাকে আমরা পি আউটসাইড বলতেছি, এবং ভিতর থেকে যে চাপটা বাইরের দিকে থাকে এই চাপটা কিন্তু বেশি হয়, ভিতর থেকে যে চাপটা কাজ করে পি ইনসাইড, এটা এই আউটসাইড বাইরের যে প্রেশারটা থাকে তার চেয়ে বেশি হয় দেখেই এই জিনিসটা এক্সিস্ট করতে পারে, ঠিক আছে, বাইরের দিকে যে চাপটা এটা বেশি দেখেই এক্সিস্ট করতে পারে। কতটুকু বেশি থাকতে হবে, এই যে বেশি থাকতে হবে এটা থাকতে হবে তোমার ওয়াটার ড্রপলেটের ক্ষেত্রে 2t/r, এবং সোপ বাবলের ক্ষেত্রে 4t/r, খুবই ইম্পর্টেন্ট, সাবান বুদবুদের দুইটা তল তো তাই 2t/r ডাবল 4t/r আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের কিন্তু এই যে যেহেতু ডেল পি এটা চাপের পার্থক্য, হ্যাঁ চাপের পার্থক্য, এই যে তলটা যদি এটা হয় এদিক থেকে কত চাপ কাজ করতেছে আর এদিক থেকে কত চাপ কাজ করতেছে এত, তাহলে দুইটা ডিফারেন্স কত, এটাই আমাদের ডেল পি, তাহলে ডেল পিটাকে কি লেখা যাবে পি ইন মাইনাস পি আউট 2t/r, পি ইনকে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা হলো আমাদের যে ভিতরের চাপটা আছে
একটা বায়ু বুদবুদের বা সাবান বুদবুদের ভিতরে কতটুকু চাপ থাকে সেটাকে তুমি এইভাবে নির্ণয় করতে পারো। ঠিক আছে, বায়ু বুদবুদ বা সাবান বুদবুদ যেটাই বলো তার ভিতরে কতটুকু চাপ থাকবে সেটা কিন্তু তুমি এইভাবে নির্ণয় করতে পারবে। আচ্ছা, এখন এই পি আউটটা কি হবে, পি আউটসাইডটা কি হবে? আউটসাইডটা সাধারণত হতে পারে পি এ, বাতাসের চাপ। সাধারণত কি হবে? পি এ, বাতাসের চাপ। মানে একটা পানির ড্রপলেট বাতাস দিয়ে পড়তেছে, তাইলে এর বাইরের থেকে চাপ দিবে কে? বাতাস দিবে। এই যে বাইরের চাপটা কার কার চাপ হবে? বাতাসের চাপ হবে, তখন এটা বাতাসের চাপ হবে। কিন্তু যদি এটা আবার পানির ভিতরে হয়, এখন ওয়াটার ড্রপলেট তো আর পানির ভিতরে হবে না, ধরো আমরা অন্য কোনো যদি চিন্তা করি, একটা পারদের ড্রপ পানির ভিতর দিয়ে পড়তেছে, ঠিক আছে, তাহলে পারদের ড্রপ যদি পানির ভিতর দিয়ে পড়ে, তাহলে বাইরে থেকে কে চাপ দিবে? পানি চাপ দিবে। তখন অ্যাটমসফেরিক প্রেশার তো থাকবেই, সাথে আমাদের কিন্তু একটা এইচ রোজি এখানে ক্ষেত্র বিশেষে যোগ করতে হতে পারে, এটা সবসময় থাকবে না। ঠিক আছে, প্লাস এইচ রোজি হিসাব করতে হবে যদি বুদবুদগুলো পানির নিচে থাকে, প্লাস এইচ রোজি, এটা তো আসবে, সাথে একটা প্লাস এইচ রোজি চলে আসবে। ঠিক আছে, সবসময় না, সবসময় না। ওকে, কৈশিকতা। কৈশিকতার একদম পুরো খেলাটা এই সংশক্তি এবং আসঞ্জন বলের খেলা। ঠিক আছে, পানি কাচ ইন্টারফেস যখন হবে তখন আসঞ্জন বলটা এই কোহেসিভ ফোর্স বা সংশক্তি বলের চেয়ে বেশি হয়। অনেক জায়গায় লেখা আছে যে এইটা হয়। ঠিক আছে, এইটা আমাদের মুখস্থ না রাখলেও চলবে। তো যখনই এই যে এই প্রত্যেকটা জিনিস একসাথে কাজ করবে, যখনই আসঞ্জন বলটা বেশি হবে তখনই ওই পদার্থটা কাচকে ভেজাবে, এবং ওইখানে কৌশিক নল এটার উদাহরণ হবে, এবং ওইখানে সূক্ষ্মকোণ হবে। আমার স্পর্শকোণটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। এটা কি স্পর্শকোণ? এবং পানি কাচের ক্ষেত্রে স্পর্শকোণটা কত হয়? 8 ডিগ্রি হয়। ভালো করে মনে রাখতে হবে, পানি কাচের ক্ষেত্রে স্পর্শকোণ 8 ডিগ্রি, এটা অনেকবার আসছে। আর পারদ কাচের কথা যখন আমি বলবো, তখন আমার আসঞ্জন বল কম হবে, সংশক্তি বলটা বেশি হবে। এটা কাচকে ভেজাবে না, অবনমন হবে, এবং এটা 90 ডিগ্রির চেয়ে বেশি হবে আমার স্পর্শকোণ। এই হলো আমার সামারি। ঠিক আছে, এই হলো আমার সামারি। এইখানে ভালো করে বলতেছি আমি, এই জিনিসগুলো অনেকবার আসছে। ঠিক আছে, অনেকবার আসছে। প্রশ্ন আসছে যে নিচের কোন স্পর্শকোণের ক্ষেত্রে এটা কাচকে ভেজাবে না, কাচকে ভেজাবে না। তো কাচকে ভেজাবে না কখন? যখন 90 ডিগ্রির চেয়ে বড় হবে। ঠিক আছে, তখন ওইখানে হয়তো 119 ডিগ্রি, 130 ডিগ্রি, ওইগুলো তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, ওইগুলো অ্যান্সার হবে। আর বাকি সব অপশনগুলো দেখা যাবে যে 90-এর কম আছে। ঠিক আছে, মোট কথা হলো 90-এর চেয়ে কম হইলে ভেজাবে, আর 90-এর চেয়ে বেশি হইলে ভেজাবে না, ভেজাবে না। এটা যেন খেয়াল থাকে। আবারও বলতেছি, 90-এর চেয়ে কম হইলে ভেজাবে, 90-এর চেয়ে বেশি হইলে ভেজাবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, এমসিকিউতে এটা লাগবেই লাগবে। ওকে, তারপর আমাদের কৈশিকতার সূত্র আছে। এটা হলো মেইন সূত্র, যেটাকে একটু এই r/3 কে ইগনোর করে দিলে আমরা এটা পাই, এবং এখান থেকে এইচ এর ভ্যালু বের করলে আমরা এইটা পাই। ঠিক আছে, 2t cos θ বাই r রো জি, 2t cos θ বাই r রো জি। ঠিক আছে, খেয়াল রাখি। এখানে একটু ব্যাপার আছে, এখানের যে রোটা, এটা কিন্তু ফ্লুইডের ঘনত্ব। ঠিক আছে, ফ্লুইডস ডেনসিটি, এখানে রোটা কি? ফ্লুইডের ঘনত্ব। আম, তো আমরা সামনে ফ্লুইডের ঘনত্বকে সিগমা দ্বারা দেখাইছি, তো এটা একটু তাই এখানে আলাদা করে বলে রাখলাম, হ্যাঁ, যাতে কনফিউশন না হয়। এটা ফ্লুইডের ডেনসিটি, মানে যেই ফ্লুইডের উঠানামা হইতেছে কৈশিক নলে। কাঁচ, বিশুদ্ধ পানি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই স্পর্শকোণগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। কাঁচ বিশুদ্ধ পানি 8 ডিগ্রি, রূপার সাথে 90 ডিগ্রি, আর কাঁচ বিশুদ্ধ পারদ হবে 139 কোথাও লেখা, কোথাও 140 ডিগ্রি লেখা। ঠিক আছে, ভালোভাবে খেয়াল রাখি, 140টাই বেশি কারেক্ট। ওকে, 140টাই বেশি কারেক্ট। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল রাখি কিন্তু, হ্যাঁ। কাঁচের সাথে পানি হলে 8 ডিগ্রি, রূপার সাথে পানি হলে 90 ডিগ্রি, কাঁচের সাথে বিশুদ্ধ পারদ যদি হয় তখন 139 বা 40 ডিগ্রি হবে। নেক্সট, এই যে সূত্রটা আছে, যেটা কিনা ঊর্ধ্বাহরণ বা অবনমনটা আমাদের মেজার করে, যে কতটুকু পারদ উপরে উঠছে বা কতটুকু নিচে নামছে পানি, সরি উল্টা বললাম, পানি কতটুকু উপরে উঠছে বা পারদ কতটুকু নিচে নামছে। পানির ঊর্ধ্বাহরণ হয়, আর পারদের কি হয়? অবনমন হয়। থিটা সূক্ষ্মকোণ হইলে এখানে cos থিটা পজিটিভ আসে, তখন এইচ পজিটিভ আসে, তখন আমরা ঊর্ধ্বাহরণ বুঝি। থিটা যদি স্থূলকোণ হয় তখন cos থিটা নেগেটিভ হয়, এইচ নেগেটিভ হয়, তখন অবনমন হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে এখান থেকে জুরিনের সূত্র আসে। জুরিনের সূত্রটা কি? আর এইচ, এখান থেকে এই আর এবং এই এইচ যদি আমি একসাথে গুণ করে ফেলি, বাকিটুকু এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যায়। একটা তরলের জন্য তার পৃষ্ঠটান কনস্ট্যান্ট, একটা তরলের জন্য তার ডেন্সিটিও কনস্ট্যান্ট, জি এর মান এমনি কনস্ট্যান্ট। এবং একটা নির্দিষ্ট তরল এবং সলিডের জন্য এই যে স্পর্শকোণ, এটাও কনস্ট্যান্ট। তো পুরোটা কনস্ট্যান্ট হলে আমাদের R1H1 = R2H2 আসে। এটাকে বলা হয় জুরিনের সূত্র, জুরিনের সূত্র। তাই জিনিসটা কিরকম? আর এর সাথে এইচ এর সম্পর্কটা দেখো কিরকম, আর এইচ কনস্ট্যান্ট। তাইলে আমার আর বসাইছি কোথায়? দেখো এক্স অক্ষে,
আর এইচ বসেছি ওয়াই অক্ষে, এক্স ওয়াই কনস্ট্যান্ট। এক্স ওয়াই কনস্ট্যান্ট মানে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, তাই না? বা ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই এক্স। এইরকম ক্ষেত্রে আমাদের এরকম একটা গ্রাফ আছে যেটাকে আয়তাকার অধিবৃত্ত বলে। বয়েলের সূত্রের যে গ্রাফটা সেম ওইটাই, ঠিক আছে? যদি তুমি আর এইচ চেঞ্জ করে দাও, এরকম যদিও করাটা ঠিক না, এটা করলেও এটা হবে, হ্যাঁ, তবে এটা কিন্তু আমরা করবো না, ঠিক আছে? এটা সাধারণত করা হয় না, স্বাধীন চলকটা আর এখানে, ঠিক আছে? আর এটা কিন্তু ঢাকা বোর্ড 18-তে আসছিল আমাদের সময়, ঠিক আছে? এইচ এর সাথে আর এর গ্রাফ আমরা জানি, এখানে বলছে এইচ এর সাথে 1/r, তাহলে আমাদের আর এইচ হইল গিয়ে কনস্ট্যান্ট, আর এইচ হইল গিয়ে কনস্ট্যান্ট। এখন আর এইচ যদি কনস্ট্যান্ট হয় এইচ এর সাথে 1/r, দেখো এইচ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট ইন্টু কি 1/r না, কনস্ট্যান্ট ইন্টু 1/r। তাহলে এইচটা কি আমার এক্স অক্ষে চলে, ওয়াই অক্ষে চলে যাবে, এবং 1/rটা আমার এক্স অক্ষে চলে যাবে, যার ফলে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়ে যাবে। আমার কথা বুঝছো? ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়ে যাবে। তো আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে এটা মূল বিন্দুগামী সরল রেখা আসবে কিন্তু, হ্যাঁ। আর কনস্ট্যান্টটা খেয়াল রাখি কিন্তু, কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হলো গিয়ে এই যে এইটা 2t cos θ বাই রো জি, 2t cos θ বাই রো জি, 2t cos θ বাই রো জি, এটা হলো কনস্ট্যান্ট। তো ওয়াই ইকুয়াল টু ফাইনালি ইকুয়েশনটা আর কি এইরকম। যদি তুমি এখান থেকে স্লোপ বের করতে চাও তাহলে ওইটা হবে 2t cos θ ওভার রো জি, ঠিক আছে? খেয়াল রাখি 2t cos θ বাই রো জি। এটা এটা আমার মুখস্থ ছিল না, এটা আমি মাত্র বের করলাম। তো এটা যদি পরীক্ষায় আসে তাহলে যাতে এটা তুমিও বের করে নিতে পারো, খেয়াল রাখি। পরে সান্দ্রতা, এই সাইডটুকু পুরোটা শেষ। সান্দ্রতা মানে ভিসকোসিটি। ভিসকোসিটির যে নিউটনের সূত্র সেটা হইলো গিয়ে আমি যতটুকু বড় ক্ষেত্রফল নিব, বড় ক্ষেত্রফলের জন্য সান্দ্র বলটা বেশি কাজ করবে, এবং এটাকে বলা হয় বেগের অবক্রম। বেগের অবক্রম যত বেশি হবে আমার সান্দ্র বলটা তত বেশি হবে। বেগের অবক্রম জিনিসটা কি, আমাদের ফ্লুইড যখন ফ্লো হয়, ফ্লুইড যখন ফ্লো হয় তখন আমরা ফ্লুইডের এখানে দুইটা তল নিলাম, হ্যাঁ, এখানে একটা তল নিলাম আর উপরে আরেকটা তল নিলাম, ঠিক আছে? উপরে আরেকটা তল নিলাম, দেখা যায় যে উপরের তলের বেগটা একটু বেশি থাকে, বুঝছো? আর নিচের তলের বেগটা একটু কম থাকে। এটার বেগ যদি ভি হয়, এটার বেগটা হয় ভি প্লাস ডিভি, ডিভি পরিমাণে বেশি থাকে, এবং এই দুইটার যে ডিফারেন্স এটা ধরো ডিওয়াই হয়, ঠিক আছে? তাহলে বেগের পার্থক্য কত, এই ডিভি না, এই দুটার মধ্যে বেগের পার্থক্য ডিভি। তাহলে ডিওয়াই দূরত্বে কতটুকু বেগের পার্থক্য, ডিভি। একক দূরত্বে কতটুকু বেগের পার্থক্য, ডিভি বাই ডিওয়াই। এই ডিভি বাই ডিওয়াইটাকে বলা হয় একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তন। একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তন, যেটাকে আমরা বেগের অবক্রম বলতেছি। এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার, মিটার কাটা গেলে শুধু পার সেকেন্ডটা থাকে, তাই বেগের অবক্রমের একক পার সেকেন্ড, এবং মাত্রা টি ইনভার্স, টি ইনভার্স। ওকে, এখান থেকে আমরা এটা লিখতে পারি হলো গিয়ে এফ বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ডিওয়াই, এফ বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ডিওয়াই। এফ বাই এ জিনিসটা কিন্তু আমাদের পীড়ন, হ্যাঁ, পীড়ন, এবং এটা কিন্তু আমাদের কৃন্তন পীড়ন, খেয়াল রাখি এটা কিন্তু কৃন্তন পীড়ন, যদিও এটা আমাদের লাগবে না, এটা কৃন্তন পীড়ন, ঠিক আছে? এখান থেকে আমরা ডিফাইন করতে পারি এটাকে ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিওয়াই। ওই আগের জিনিসটাকে একটু বড় করে লেখা হয়েছে। এখানে যদি আমি এই সম্পূর্ণ জিনিসটাকে ওয়ান সেকেন্ড ইনভার্স, 1/সেকেন্ড বলি, এবং এই জিনিসটাকে আমি যদি 1 মিটার স্কোয়ার বলি, তাহলে আমাদের ইটা ইকুয়াল টু এফ আসতেছে। এখান থেকে আমরা সান্দ্রতা গুণাঙ্কের ডেফিনেশন দিব, সান্দ্রতা গুণাঙ্কের ডেফিনেশন দিব যে একক ক্ষেত্রফলের জন্য একক বেগের অপক্রম মেনটেন করার জন্য যতটুকু সান্দ্র বল কাজ করে সেটাই হলো গিয়ে সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে? সান্দ্রতা গুণাঙ্ক একক বেগের অপক্রম মেনটেন করার জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ সান্দ্র বল কাজ করে, স্পর্শকীয় সান্দ্র বল কাজ করে, সেটাকে আমরা বলি সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্কের একক কি, সান্দ্রতার একক তো না, সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা গুণাঙ্কের একক। তো এফ বাই এ বাই ডিভি বাই ডিওয়াই, এফ বাই এ হলো নিউটন পার মিটার স্কোয়ার, ডিভি ডিওয়াই তো বললামই পার সেকেন্ড। এখান থেকে হিসাব নিকাশ করলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার আসে, বা প্যাসকেল সেকেন্ড, হ্যাঁ। নিউটন পার মিটার স্কোয়ার কি প্যাসকেল লেখা যায় না, যে নিউটন মিটার স্কোয়ার এটাকে প্যাসকেল লেখা যায়, নিউটন পার মিটার স্কোয়ারকে প্যাসকেল লেখা যায়। তাই নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, যেটাকে আমরা প্যাসকেল সেকেন্ড লিখতে পারি, এটা হলো কি এসআই একক। এটা কিন্তু এসআই একক। সিজিএস এককটাকে বলা হয় পয়েস, সিজিএস এককটাকে বলা হয় পয়েস। তো পয়েসকে আমরা কিভাবে ডিফাইন করি, এই যে এটাই লেখা হয়েছে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটাকে এই যে নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা প্যাসকেল লিখছি সেকেন্ড। এই দুইটা হলো আমাদের এসআই, এবং 10 পয়েস এটা, হ্যাঁ, সিজিএস 10 পয়েস, এবং 1 পয়েস 100 সেন্টিপয়েস, হ্যাঁ।
যেটাকে সিপি দিয়ে লেখে, 1p = 10 CP। যাই হোক, এগুলো খুব একটা দরকার নাই, অত একটা আসে নাই। হ্যাঁ, তবে খেয়াল রাখি অবশ্যই আসতে পারে। আম, ঠিক আছে, তো এই হলো কি আমাদের এসআই একক এবং সিজিএস একক এবং সম্পর্কটা। যদি কেউ ভুলে যাও যে সম্পর্কটা কিভাবে, 10 কার সাথে যেন কি ছিল ভুলে যাও, তাইলে তাদের জন্য একটা ছোট্ট করে বলে দেই। আমাদের ইটাটা কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তাই না? 1 নিউটন মানে 10⁵ ডাইন। হ্যাঁ, 1 নিউটন মানে কি 10⁵ ডাইন। 1 নিউটন মানে 10⁵ ডাইন। সেকেন্ড তো সেকেন্ড, সেকেন্ড তো সেকেন্ড। 1 মিটারে 100 সেন্টিমিটার, তাইলে মিটার স্কোয়ার হবে 10⁻⁻4 সেন্টিমিটার ইনভার্স 2 2 এই পুরোটা হিসাব করলে দেখো 10 এসে পড়ে। আর ডাইন সেকেন্ড সেন্টিমিটার ইনভার্স 2, এই জিনিসটাকে আমরা বলি পয়েস। ঠিক আছে, ওই হিসাবে আমাদের ওই 1 প্যাসকেল সেকেন্ড থেকে 10 পয়েস আসতেছে। ঠিক আছে, ওকে। স্টোকসের সূত্র, স্টোকসের সূত্রটা হলো শুধুমাত্র গোলকের জন্য কাজ করবে। শুধুমাত্র কার জন্য? গোলকের জন্য। একটা গোলক আছে যেটা তার ওজনের জন্য নিচের দিকে পড়তে চাবে, যেটা তার ওজনের জন্য নিচের দিকে পড়তে চাবে, এবং প্লবতার জন্য উপর দিকে উঠতে চাবে, এবং সান্দ্র বল, সান্দ্র বলের জন্য উপরের দিকে উঠতে চাবে। সান্দ্র বল জিনিসটা কি? এটা সম্পূর্ণ কি ঘর্ষণের মতো কাজ করবে। যদি এখন এটা উপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু সান্দ্র বলটা নিচের দিকে কাজ করবে। খেয়াল রাখি, যদি এটা উপর দিকে উঠতে থাকে তখন কিন্তু সান্দ্র বলটা নিচের দিকে কাজ করবে। রিমেম্বার, তাহলে এফ ভি, যেটাকে আমরা সান্দ্র বল বলতেছি, এটাকে পরে এফ দিয়ে লেখা হয়েছে। তো স্টোকস বলতেছে হলো এই তিনটা কথা। ঠিক আছে, যে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, বেগের সমানুপাতিক এবং ব্যাসার্ধেরও সমানুপাতিক। ব্যাসার্ধ হলো গিয়ে এটার ব্যাসার্ধ কত সেটা, আর ব্যাসার্ধ। তো এই সব কিছু মিলাই ফেললে এখান থেকে 6π আসে, 6π আসে। এটা হলো গিয়ে আমাদের স্টোকসের সূত্র। তাহলে আমাদের এফ ইকুয়াল টু ইটা a/dv/dy। ওকে, তো নেক্সট হলো আমাদের স্টোকসের সূত্র। তো স্টোকসের সূত্রের ক্ষেত্রে একদম প্রথম কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো গিয়ে স্টোকসের সূত্র কাজ করবে শুধুমাত্র গোলকের জন্য। হ্যাঁ, শুধুমাত্র গোলকের জন্য, শুধুমাত্র গোলকের জন্য কাজ করবে। একটা গোলক যদি একটা ফ্লুইডের ভিতর দিয়ে নিচের দিকে পড়তে থাকে তাইলে এখানে 3টা বল কাজ করে। কয়টা বল? 3টা বল। এটা কিন্তু পরীক্ষায় আসছে। 3টা বল কাজ করে। কি কি? ওজন কাজ করে, ওজন কাজ করে, প্লবতা কাজ করে এবং সান্দ্র বল কাজ করে। এই যে সান্দ্র বলটা, এটা কিন্তু সম্পূর্ণ ঘর্ষণের মতো। হ্যাঁ, এটা সম্পূর্ণ ঘর্ষণের মতো। বস্তু যেদিকে যাবে এটা তার বিপরীত দিকে হবে। বস্তু যদি নিচের দিকে যেহেতু এখানে যাইতেছে, তাই ঘর্ষণ বলটা এখানে বা সান্দ্র বলটা এখানে উপর দিকে কাজ করতেছে। যদি কোনো কারণে বস্তুটা উপর দিকে উঠতে থাকে তাহলে কিন্তু এটা নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এবং এটা আমরা ফ্লুইডের ঘনত্ব সিগমা এবং বস্তুর ঘনত্বটাকে বা স্ফিয়ার বা গোলকের ঘনত্বটাকে আমরা রো ধরছি। এফ ভিটাকে আমরা এখানে এফ হিসেবে দেখাইতেছি, সান্দ্র বল। তো স্টোকসের সূত্র হলো এই তিনটা কথা। হ্যাঁ, যে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক যেটা ফ্লুইডের ধর্ম, বেগের সমানুপাতিক যেটা কার ধর্ম, বস্তুর যে বেগ সেটা, এবং যে ব্যাসার্ধের সমানুপাতিক, ব্যাসার্ধটা হলো বস্তু যেই ব্যাসার্ধের বস্তুটা নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র গোলকের ক্ষেত্রে কাজ করবে, শুধুমাত্র গোলকের ক্ষেত্রে কাজ করবে। যদি অন্য কোনো আকৃতি, যেমন ধরো একটা কিউব, কিউব আকৃতির একটা বস্তু পানি দিয়ে পড়তেছে, ওইটার ক্ষেত্রে সান্দ্র বল স্টোকসের সূত্র বের করতে পারে না। ঠিক আছে, শুধুমাত্র গোলকের ক্ষেত্রে করতে পারে, শুধুমাত্র গোলকের ক্ষেত্রে করতে পারে। এবং এই তিনটা জিনিস মিলাই দিলে এমন একটা কিছু আসে, এমন একটা কিছু আসে। এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ভি বাড়লে এফ বাড়বে, সান্দ্রতা গুণাঙ্ক বাড়লে এফ বাড়বে, বড় গোলক হইলে এফ বাড়বে। ঠিক আছে, যদি বলে যে দুইটা গোলক ফালাইছি, একটা গোলকের ব্যাসার্ধ আর একটা গোলকের দ্বিগুণ, তাহলে কার উপর সান্দ্র বল বেশি কাজ করবে? যেটা বড় ওইটার উপর সান্দ্র বল বেশি কাজ করবে। দেখো, এফ এর সাথে আর কি সরাসরি সম্পর্ক না, সরাসরি সমানুপাতিক। তাই যেটা দ্বিগুণ ব্যাসার্ধ এটাতে সান্দ্র বল দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। এখন একটা ব্যাপার কি, যে এখানে বিভিন্ন ভাষা ইউজ করতে পারে। তোমাকে বলতে পারে যে একটার আয়তন আরেকটার আয়তনের 27 গুণ। আয়তন 27 গুণ মানে কি? ব্যাসার্ধ 3 গুণ। ব্যাসার্ধ 3 গুণ মানে সান্দ্রবল 3 গুণ কাজ করবে। ঠিক আছে, খেয়াল রাখি। এখানে আর কি বলার ছিল? এখানে আমাদের দাঁড়াও। এবং আরেকটা ব্যাপার কি, যে এই যে সান্দ্র বলের ব্যাপারটা আমরা জানি, এই দুইটাই তো সান্দ্র বল। এই দুটার মধ্যে ডিফারেন্স কি? দুটার মধ্যে ডিফারেন্স কি? এই সান্দ্র বলটা হইলো নিউটনের সূত্র থেকে আসতেছে, যেটা হইলো তরলের নিজস্ব সান্দ্র বল। অর্থাৎ তরল যখন নিজে নিজে ফ্লো করে, তরল যখন নিজে নিজে ফ্লো করে, তরল ফ্লো করতেছে, তরলের দুইটা লেয়ারের মধ্যে যেই সান্দ্র বল, অর্থাৎ দুইটা লেয়ার একটা আরেকটাকে যেই বল দ্বারা আটকায় রাখতে চায়,
একটা আরেকটাকে যেই বল দ্বারা প্রভাবিত করতে চায়, বা একটা লেয়ার আরেকটা লেয়ারকে যেই বল দ্বারা আটকায় রাখতে চায়, সেই বলটাকে আমরা এখানে এইটা দ্বারা প্রকাশ করতেছি। ওকে, যেই বলটা তরলের তরল যখন নিজে নিজে ফ্লো হয়, তরলের দুইটা লেয়ারের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল বা ঘর্ষণ, সেটা হলো গিয়ে এইটা। এটা তরলের গতিকেই বাধা দেয়। এটা কি করে? তরলের গতিকেই বাধা দেয়। আর এইটা হলো তরলের মধ্য দিয়ে যখন কোনো বস্তু গতিশীল হয়, তখন তার উপর ক্রিয়াশীল সান্দ্র বল। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, দুটোই সান্দ্র বল কিন্তু কনসেপ্ট কিন্তু আলাদা। এখন সময়ের সাথে সাথে দেখো, যেহেতু উপর থেকে নিচে নামবে, উপর থেকে নিচে নামবে, ঠিক আছে, এখন প্লবতা তো প্লবতাই কনস্ট্যান্ট, এই এমজিটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে উপর থেকে নিচে নামতে নামতে বেগ বাড়তে থাকবে না? বেগটা বাড়তে থাকবে। এখন বেগ যদি বাড়তে থাকে, বেগ বাড়তে থাকলে কি সান্দ্র বলও বাড়তে থাকবে, তাই এই বলটাও বাড়তে থাকবে। ঠিক আছে, তাই বেগ বাড়তে থাকবে, এটাও বাড়তে থাকবে। এইটা এক সময় এমন একটা মানে পৌঁছাবে যে বেগটা বাড়তে 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 এটা এমন একটা মানে পৌঁছাবে যখন বেগটা আর বাড়তে পারবে না, মানে এই তিনটা বল মিলে জিরো হয়ে যাবে। কথা বুঝছো? এই তিনটা বল মিলে জিরো হয়ে যাবে, সান্দ্র বল, প্লবতা আর ওজন। বুঝছো, সান্দ্র বল, প্লবতা এবং ওজন, এই তিনটা মিলে সমান সমান হয়ে যাবে। দুইটা মিলে মানে উপর নিচে বল সমান সমান হয়ে যাবে। তখন বস্তুটার বেগ আর বাড়বে না, ওইটাকে আমরা বলি প্রান্ত বেগ। এই জিনিসটাকে, এই ঘটনাটাকে যদি আমি গ্রাফে দেখাই, জিনিসটা এমন একটা গ্রাফ আসে। বুঝছো, এমন একটা গ্রাফ আসে, যেই গ্রাফটা শুরুতে বেগ বাড়তে থাকে, পরে দেখা যায় যে বেগটা এখানে নির্দিষ্ট মানে যে এটা আর আর বাড়তে পারতেছে না। বুঝছো, এক নির্দিষ্ট মানে যে বেগটা আর বাড়তে পারতেছে না। এই যে বেগটা, বুঝছো, এই যে বেগটা যেই মানে যাওয়ার পরে বেগটা আর বাড়ে না, এইটাকে আমরা বলি প্রান্ত বেগ। এটাকে আমরা কি বলি? প্রান্ত বেগ বলি। বোঝা গেছে না? এটাকে আমরা বলছি প্রান্ত বেগ। ভিটি লিখতে পারো, আচ্ছা সমস্যা নেই, ভি দিয়ে লিখি। এটাকে আমরা বলছি প্রান্ত বেগ। তো এটা যতই সময় যাবে, এটা সামনে যাবে না, হ্যাঁ, মানে এটার মানটা এইটাই থাকবে, একদম ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো সময়ের সাথে যদি আমি গ্রাফটা দেখাই, এটা এখনো কোথাও আসেনি। প্রান্তবেগ, প্রান্তবেগের সূত্র এটা, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, প্রান্তবেগের সূত্র এটা, এটা হলো গিয়ে তোমার গোলকের ঘনত্ব এবং এটা হলো ফ্লুইডের ঘনত্ব। এটা আমি এখানে লিখে দিছিলাম। ফ্লুইডের ঘনত্ব ওর সিগমা এবং গোলকের ঘনত্ব হলো গিয়ে আমাদের রো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এটা সবাই জানো যে যদি গোলকের ঘনত্ব বেশি হয়, তাহলে এটা নিচের দিকে পড়বে। এটা তোমরা স্কুল থেকে পড়তেছো, যে কি বলে, আম, কোনো তরলের মধ্য দিয়ে যদি তার চেয়ে বেশি ঘনত্বের বস্তু ফেলে দেই তরলের ভিতরে, তাহলে ওটা নিচের দিকে পড়ে যাবে। আর তরলের চেয়ে হালকা, অর্থাৎ কম ঘনত্ব বিশিষ্ট বস্তু যদি আমি পানিতে দেই, তাহলে ওটা ভেসে থাকবে, তাই না? এটা ওইটাই, পচা ডিম পানিতে ভাসে কেন, ওই সেম কাহিনী। ঠিক আছে, তাইলে আমাদের রো যদি বড় হয়, অর্থাৎ যে বস্তুটা পানিতে ফেলছি ওটার যদি ঘনত্ব বেশি হয়, তাহলে ভিটা পজিটিভ আসবে, এটা পজিটিভ আসবে, ভি পজিটিভ আসবে, তাইলে এটা নিচের দিকে নামবে। ভি পজিটিভ আসলে এটা নিচের দিকে নামা বোঝাবে। আর যদি এটা উল্টা হয়, অর্থাৎ বস্তুর ঘনত্বটা ছোট হয়, ফ্লুইডের ঘনত্ব যদি বেশি হয়, তাইলে আমাদের ভিটা হবে নেগেটিভ, যেটা দ্বারা উপর দিকে উঠা বোঝাবে। অর্থাৎ বস্তুটা তুমি যে পানির নিচে নিয়ে ছেড়ে দাও, এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। উপর দিকে উঠতে উঠতে কত প্রান্তবেগ পাবে, সেটা হলো এইটা। এবং এই প্রান্তবেগের কারণেই কিন্তু বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে যখন পড়ে, বেশি একটা জোরে পড়ে না, বেশি একটা জোরে পড়ে না। কেননা বৃষ্টির ফোঁটা পানির মধ্য দিয়ে, সরি, বৃষ্টির ফোঁটাটা বাতাসের মধ্য দিয়ে এসে এসে পড়তেছে। বাতাসটা কি একটা ফ্লুইড। যদি বাতাস না থাকতো, যদি বাতাস না থাকতো, তাহলে কিন্তু বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে পড়লে খবরই ছিল একদম। কথা বুঝছো? বৃষ্টির ফোঁটা কিন্তু গায়ে পড়লে খবরই ছিল, অনেক উপর থেকে পড়ে, এটা কিন্তু অনেক বেগ হওয়ার কথা। তুমি জাস্ট √2gh দিয়ে বের করতে পারবে, √2gh দিয়ে বের করতে পারবে। 2g এর মান 10 ধরো, ঠিক আছে, এইচ কত হবে, এইচ কত হবে ধরো 1000 মিটার যদি ধরো, মাত্র মাত্র 1000 মিটার, 1000 মিটার ধরলেই জিনিসটা তোমার কত আসতেছে, এটা আসবে 2 × 10⁴। এটা একটু পড়ার বাইরে হয়ে গেল। √2 × 10² √2 হইতেছে 1.4142 ইন্টু 100, 141 চলে আসবে, 141.42, প্রায় 150 মিটার/সেকেন্ড। 150 মিটার/সেকেন্ড তুমি চিন্তা করতে পারো, 1 সেকেন্ডে 150 মিটার চলে যাবে, এত জোরে আসবে। যদি জাস্ট এটা কতটুকু, 1000 মিটার উপর থেকে। এভারেস্টের উচ্চতা কত, 8 কিলোমিটার, 8000 কিলোমিটার, সরি 8000 মিটার, 8 কিলোমিটার মানে 8000 মিটার। তো ওইরকম একটা হাইট থেকে যদি বৃষ্টি পড়ে, আর মানে এভারেস্ট তো হাইয়েস্ট ব্যাপার না, তাই না, মেঘ তো আরো উপরে,
মেঘ কি আরো উপরে, বৃষ্টি কোথা থেকে পড়ে, আরো উপর থেকে পড়ে, 8,000 10,000 মিটার উপর থেকে পড়ে, তাইলে ওই পানির কিন্তু বেগ কিন্তু একদম মারাত্মক বেগ হওয়ার কথা। কিন্তু এই যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল একটা প্রবাহী, বাতাস একটা প্রবাহী, যার কারণে এই সেম ইফেক্ট আমাদের তৈরি হয় বায়ুমণ্ডলে যখন বৃষ্টি পড়ে, ঠিক আছে? তার কারণে আমরা এই এত বেশি বেগের মান থেকে বেঁচে যাই, এত বেশি বেগ তৈরি হয় না। ওকে, এখন আমাদের যদি আমি বলি যে আমাদের সবকিছু কনস্ট্যান্ট, তাইলে ভি এর সাথে আর স্কোয়ারটা এইভাবে সম্পর্কিত হবে। হ্যাঁ, ভি এর সাথে আর স্কোয়ারটা এইভাবে সম্পর্কিত হবে। এখান থেকে একটা সিমিলার ম্যাথ হইতে পারে। এটা হলো আমরা একটা ম্যাথ করছি একটু আগে, এই যে এই ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটাতে কি ছিল, একটা বড় ব্যাসার্ধের পানির গোলক আছে, পানির ড্রপ আছে, এটা অনেকগুলো ছোট ছোট আর ব্যাসার্ধের ড্রপে পরিণত হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, কতটুকু কাজ, তাপমাত্রা বাড়বে কত, এইসব আমরা বের করছি। এখন এরকম বলতে পারে যে একটা বড় পানির ড্রপ উপর থেকে পড়তেছে, এটা একটা প্রান্ত বেগ আছে, এটা একটা প্রান্ত বেগ আছে। এখন বললো যে এটা উপর থেকে নিচে পড়তে 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 1,000টা ছোট ছোট ড্রপে বিভক্ত হয়ে গেল। তো নতুন ফোঁটাগুলার প্রান্ত বেগ কত, বা আগের প্রান্ত বেগের সাথে এখনকার প্রান্ত বেগের অনুপাত কত, বুঝে গেছে? এখনকার আগের প্রান্ত বেগের সাথে এখনকার প্রান্ত বেগের অনুপাত কত, তাহলে ওইটা কিন্তু আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, বুঝতে গেছে? এই যে ব্যাসার্ধের অনুপাতটা ওই সূত্রে ওইখানে আমরা দেখাইছি, ওই যে আর ইকুয়াল টু কি, আর বাই, এই যে এটা, হ্যাঁ, ওইখান থেকে এখানে আর গুলা বসাই দিলে তুমি প্রান্ত বেগের অনুপাত পেয়ে যাবে। বা একটার প্রান্ত বেগ দেওয়া থাকলে আরেকটার প্রান্ত বেগ বের করে ফেলতে পারবো, বড়টার প্রান্ত বেগ দেওয়া থাকলে ছোটটার প্রান্ত বেগ আমরা বের করে নিতে পারবো। ওকে, আমরা একদম শেষে চলে আসছি। একদম শেষে তরল এবং গ্যাসের সান্দ্রতা গুণাঙ্কের নির্ভরশীলতা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই স্লাইডের প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, তো তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, এবং গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে। আমরা ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, এইটুকু জানলেই হবে। আর গ্যাসের ক্ষেত্রে আমাদের এই যে এটা কি, এই সূত্র মেনে চলে, এবং টি কিন্তু এখানে কেলভিনে হবে। হ্যাঁ, টি কিন্তু কেলভিনে হবে। যদি ছোটোখাটো এমসিকিউ আসে যে তাপমাত্রা 5 গুণ 10 গুণ হয়ে গেছে, যদি সেলসিয়াসে 10 গুণ 20 গুণ হওয়া বোঝায়, তাহলে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, বাট আমাদের কেলভিনে 10 গুণ 20 গুণ হইলে তাইলে আমি এখানে সরাসরি করতে পারবো, বা তাপমাত্রা যতই হবে ওটা এইখানে আমি কেলভিনে বসাইতে হবে, 273 যোগ করে সেলসিয়াস থেকে কেলভিন বানায় বসাইতে হবে। আর এখানে যে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা গুণাঙ্ক কমে যাবে, খুবই স্বাভাবিক কথা। ঠিক আছে? তো তরলের ক্ষেত্রে জিনিসটা তাপমাত্রা বাড়লে এটা কমে, এবং গ্যাসের ক্ষেত্রে জিনিসটা বাড়ে। ঠিক আছে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা ভিডিওটা শেষ করব। আমরা একটা জিনিস একটু দেখাইতে চাই, আমাদের ড্রাইভটা একটা একটা এমসিকিউ দেখাবো। এটাতে না, এখান থেকে আমরা একটা এমসিকিউ যেটা দেখাবো সেটা হলো, আচ্ছা এটা আবার দূরত্ব বনাম, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এই সেম প্রশ্নটা আমরা ওই যে টাইমের সাথে যেটা দেখাইছি, ওইটার উচ্চতার সাথেও বা গভীরতার সাথেও বা স্মরণের সাথেও একইভাবে জিনিসটা করা হয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে, এইভাবে এটা আমরা দেখা বিশ্লেষণে গেলাম না, এটা ইকুয়েশন বের করে আমরা দেখাইতে পারবো। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হলো তোমার এই যে এই এমসিকিউটা, হ্যাঁ, যে 208 নম্বর যেটা আছে, 100 গ্রাম ভরের একটি বস্তু পানির মধ্যে পড়ায় তার উপর ক্রিয়াশীল প্লবতা এত, সান্দ্র বল কত? তো 100 গ্রাম ভরের একটা বস্তু পানির মধ্যে পড়ায় ক্রিয়ারত প্লবতা এত, সান্দ্র বল কত? তাইলে একটা বস্তুর উপরে কি কি বল কাজ করে জানো? নিচের দিকে কাজ করে প্লবতা, নিচের দিকে কাজ করে ওজন, উপরের দিকে কাজ করে প্লবতা, এবং উপর দিকে কাজ করবে সান্দ্র বল। যদি এটা নিচের দিকে পড়তে থাকে তাইলে, তাহলে কি এফ প্লাস ইউ ইকুয়াল টু কি এমজি, এফ প্লাস ইউ ইকুয়াল টু এমজি। 100 গ্রাম মানে 0.1 কেজি, ঠিক আছে, ইন্টু জি হইল 9.8, ঠিক আছে, এবং তোমাকে প্লবতা দেওয়া আছে 0.981।
0.981। তাহলে এখান থেকে কিন্তু তুমি এফ এর মান 0 পাবা, অর্থাৎ সান্দ্র বল হবে 0 নিউটন। বুঝা গেছে? সান্দ্র বল 0 নিউটন। তো ব্যাপারটা কিন্তু আমরা ভালোভাবে খেয়াল রাখবো, ঠিক আছে? যে সান্দ্র বল বের করতে বললেই যে সবসময় 6π-η/RV হবে তা কিন্তু না। আমরা এইখান থেকেও কিন্তু হিসাব নিকাশ চাইলে করতে পারি, এখান থেকেও কিন্তু হিসাব নিকাশ করতে পারি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা শেষ করতেছি এবং আশা করি তোমরা এইসব এমসিকিউও পারবা যেগুলোতে একটু ঘুরে পেঁচাই দিবে যে ইটা স্কয়ার প্রপোর্শনাল টু টি, ইটা স্কয়ার প্রপোর্শনাল টু টি, তাই না? একই জিনিস, স্কয়ার করলে এটা আসে, ঠিক আছে? এবং এখান থেকে যদি তোমাকে গ্রাফ দেয়, গ্যাসের ক্ষেত্রে কি ইটা প্রপোর্শনাল টু √/t, ইটা √/tর সাথে কি সমানুপাতিক, তাইলে এমন হবে। তারপর ইটা স্কয়ারের সাথে যদি টি দেয়, সেম স্কয়ার করে দাও, ইটা স্কয়ার প্রপোর্শনাল টু টি, মূলবিন্দুগামী সরল রেখা। তারপরে ইটার সাথে যদি তাপমাত্রা আসে, হ্যাঁ, তাহলে এই যে ইটা প্রপোর্শনাল টু টি √t, ইটার জায়গায় ওয়াই বসাও আর টি এর জায়গায় এক্স বসাও, তাহলে √x, ওয়াই প্রপোর্শনাল টু √x। আচ্ছা, যদি তোমরা না জেনে থাকো ওয়াই ইকুয়াল টু √x এর গ্রাফটা হয় হলো এইরকম, বুঝা গেছে? এরকম একটা গ্রাফ হয়, এরকম। এটা আরেকটা পার্ট নিচে থাকে, এটা আমরা দেখাই না, √x থাকলে ওই পার্টটুকু আসে না, ঠিক আছে? এটা আসলে প্যারাবোলাই। তো এটা এরকম একটা গ্রাফ কিন্তু আসবে। এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে না, হ্যাঁ, এটা কিন্তু এই যে খাড়া থাকবে, এটা বাড়িতে থাকলে এটা উপর দিকেই উঠতে থাকবে। এমন মনে করো না যে আমরা যে ওই যে টাইমের গ্রাফটা দেখালাম এমন ফ্ল্যাট হয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? এটা উপর দিকে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো একটু ফ্ল্যাট মনে হইতেছে, এটা ফ্ল্যাট না কিন্তু, ঠিক আছে? এটা উপর দিকেই থাকবে, মুখটা এটা উপর দিকে বাড়তে থাকবে এবং বাড়তেই থাকবে, ঠিক আছে? ওকে, তো আশা করি সবার ভালো লাগছে ক্লাসটা। তো আজকে আমরা খুবই কম সময়ে পদার্থ গাঠনিক ধর্ম শেষ করার চেষ্টা করছি। তো আমাদের ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে নিউটনীয় বলবিদ্যা বা তরঙ্গের উপরে, এরপর আমরা ইনশাল্লাহ সেকেন্ড পেপারে চলে যাব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।